সুপ্রিয় এইচএসসি 2025 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? সো আমরা আজকে তোমাদের জন্য হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, আর্থিক বিবরণী, অর্থাৎ যে টপিক থেকে তোমার দুইটা ম্যাথ আসবেই এবং বাধ্যতামূলকভাবে কি করতে হবে, আনসার করতে হবে। ঠিক আছে? সো আমরা আজকে তোমাদের জন্য যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এটা একদম বেসিক থেকে শূন্য থেকে পড়াবো। ঠিক আছে? সো আজকে যেহেতু তোমাদের সাথে ফার্স্ট ক্লাস, অবভিয়াসলি আমি যেটা করব, অ্যাকাউন্টিংয়ে ভালো করতে হলে তোমার কি করতে হবে, অবশ্যই টার্গেট করতে হবে, এবং টার্গেট করে তোমার কি করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত বেসিক ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? সো আমরা এইচএসসির শিক্ষার্থীরা প্রত্যেকেই জয়েন করি দ্রুত। আর আমাকে শুরুতে একটু বলবা যে লাইভটা সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা বা আমাকে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি, এটা একটু ইনশিওর করো। দেন আমরা আস্তে আস্তে চলে যাবো আমাদের ক্লাসে, এবং যারা যারা জয়েন করছো সবাইকে ওয়েলকাম করছি আজকে হিসাব বিজ্ঞান ক্লাসে। এই ক্লাসে আমরা শুরুতেই তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন আসছে ওই কোশ্চেনের আলোকে তুমি কিভাবে প্রিপারেশনটা নিবে এবং কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসে মাস্ট, এই বিষয়গুলো ক্লিয়ার করব। ঠিক আছে? আচ্ছা, আমাদের সাথে সাফিন জয়েন করছো, রাশিদুজ্জামান, শিমুল জয়েন করছো। যারা যারা এখনো জয়েন করে নাই দ্রুত হচ্ছে জয়েন করে ফেলো, তোমার বন্ধু বান্ধবদের নিয়ে আসো, ধরে ধরে নিয়ে আসো, কারণ আজকের ক্লাস মানে একটা রোড ম্যাপ মূলক একটা ক্লাস। এই ক্লাসটি করলে তুমি হচ্ছে এখন থেকে বুঝতে পারবা যে কোন টপিকগুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসে। আমি কিন্তু তোমাদের একটা রোড ম্যাপ প্রোভাইড করে দিব যে প্রিভিয়াস ইয়ারে কোন টপিকগুলো থেকে কোশ্চেন মাস্ট আসছে এবং তোমাদের সময় আসবে। দেখো, তুমি এলোমেলোভাবে অনেক পড়তে পারবা, অনেক ভালো করে প্রিপারেশন নিতে পারবা, আলটিমেটলি দেখবা যে এখান থেকে তেমন একটা লাভ হচ্ছে না তুমি যদি গুছিয়ে পড়তে না পারো, তুমি যদি টপিক টার্গেট করতে না পারো। এই জন্য অবশ্যই তোমার ফার্স্ট অফ অল যেটা করতে হবে, টপিক টার্গেট করতে হবে। তো আমরা শুরুতেই তোমাদেরকে শর্ট সিলেবাসের আলোকে দেখাবো যে কোন টপিকগুলো থেকে মাস্ট কোশ্চেন আসতেছে এবং কোন টপিকগুলো তোমরা টার্গেট করবা। ওকে, সো অনেকে জয়েন করছো, একজন বলছো ভয়েসটা একটু কম। ওকে, দেখতেছি ঠিকঠাক হয়ে যাবে, সমস্যা নাই। আমি একটু দেখতেছি, হ্যাঁ চেক দিচ্ছি। ভয়েসটা ঠিকঠাক ভাই, ভয়েসটা ঠিকঠাক। তোমরা একটু কাইন্ডলি প্রত্যেকে একটু মেনশন দিয়ে দাও, তোমার বন্ধুদেরকে একটু মেনশন দাও, আর একটু ধরে নিয়ে আসো ক্লাসে। আমাদের সাথে ক্লাস করলে অবভিয়াসলি দেখবা যে আজকে ক্লাস ইনশাল্লাহ অ্যাকাউন্টিং এর যে একটা ভয়, একটা ভীতি, এটা পুরোটাই দূর হয়ে যাবে। ঠিক আছে? সো আমি আমার পরিচয় দিয়ে দেই, আমি হচ্ছে রাগিব হাসান নিলয়, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডুকেশনের অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর। আমি মেইনলি অ্যাডমিশন পড়াই এবং তোমাদেরও হচ্ছে মাঝে মাঝে ক্লাস নিব। আর তোমাদের শাহাদাত স্যার আছে, সে হিসাব বিজ্ঞান ক্লাস নিবে। তো আমি মেইনলি ফার্স্ট পেপার পড়াবো। তো আমি হচ্ছে একদম বেসিক থেকে, তোমাদের একদম বেসিক থেকে পড়াবো, যাতে হিসাব বিজ্ঞানটা তোমরা একটা মানে কনফিডেন্স চলে আসে এবং হিসাব বিজ্ঞানের যে ইজিলি A+ পাওয়া যায়, এই কনফিডেন্সটা যাতে সবার মাঝে চলে আসে। ঠিক আছে? সো অনেকে জয়েন করছে ভাইয়া, পুরা সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি আবারও আজকের এই ক্লাসে। তো তোমরা রিকোয়েস্ট প্রত্যেকেই, যারা যারা এখনো মেনশন দেই নেই, সবাই বন্ধুদেরকে মেনশন দাও এবং হচ্ছে শেয়ার করে দাও, লাইভটিকে শেয়ার করে দাও। ঠিক আছে? আমি জাস্ট 30 সেকেন্ড সময় নিব, আমি একটু দেখতে চাই আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা যারা জয়েন করছেন কাইন্ডলি একটু মেনশন করে দেন ফ্রেন্ডদেরকে, এবং প্রত্যেকে একটা করে শেয়ার করে দাও। বিকজ তোমার টাইম লাইনে যদি ক্লাসটি থাকে, অবভিয়াসলি তুমি যে কোনো সময় চাইলেই দেখতে পারবা। আর আজকের ক্লাসে আমি মুনাফার হার, পণ্যের ক্রয় বিক্রয় হিসাব সম্পূর্ণটা ক্লিয়ার করে দিব, যাতে এই টপিকের যে বেসিকটা তোমার স্ট্রং হয়ে যায়, পিবিএস এর যে কোনো কোয়েশ্চেন তুমি ইজিলি সলভ করতে পারো। ঠিক আছে? সো আমরা একটু দ্রুত দেই প্রত্যেকেই। ওকে, ঠিক আছে। তো আমরা শুরুতেই হচ্ছে সাজেশনটা দিব, যেটা বললাম যে তোমার প্রিপারেশন অবশ্যই গুছানো হতে হবে, তাই না? তো শুরুতে হচ্ছে সাজেশনটা প্রোভাইড করে দিব, তারপর হচ্ছে আমরা সরাসরি টপিকে চলে যাব। এবং আজকের টপিকটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী নামে যেটাকে জানি, বাট এটা হবে আর্থিক বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী আর্থিক বিবরণীর একটা অংশ। ঠিক আছে? এই টপিকটা আমরা পড়বো এবং প্রিভিয়াস এর এমসিকিউ সলভ করাবো। ঠিক আছে? তোমার বেসিক আমি এমন ভাবে ক্লিয়ার করে দিব, যদি বেসিক একদম জিরো থাকে, একদম শূন্য থাকে, ইনশাল্লাহ শূন্য থেকে একদম পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন তুমি হচ্ছে আমাদের এখান থেকে নিতে পারবা। ওকে, এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করলে তুমি বুঝতে পারবা যে হিসাব বিজ্ঞানটা আসলে কতটা ইজি, এবং তোমার যদি বেসিক স্ট্রং থাকে, হিসাব বিজ্ঞানে কেউ তোমাকে আটকাতে পারবে না। এটা হোক এইচএসসি পরীক্ষা, এটা হোক অ্যাডমিশন। সো আমি অবশ্যই তোমাদেরকে শর্টকাট টিপস দিয়ে শেখাবো। ওকে, যারা যারা মেনশন দেই নাই, কিপটামি করলে চলবে না, কিপটামি করলে চলবে না, একটু দাও, দ্রুত মেনশন দাও, শেয়ার করে দাও। ওকে, আমরা একটু সাবজেক্টের
যে টপিকগুলো থেকে কোশ্চেন আসছে প্রিভিয়াস এর একটু অ্যানালাইসিস করব, তোমাদের একটু আইডিয়া দেওয়ার ট্রাই করব যে কোন টপিকগুলো তোমরা টার্গেট করবা এবং কোন টপিকগুলো থেকে প্রিপারেশন নিলে তুমি মোটামুটি পরীক্ষার হলে গিয়ে 100% মার্ক ইনশিওর করে আসতে পারবা। এটা নিয়ে আমরা একটু আইডিয়া দিব। তো দেখো তোমাদের শর্ট সিলেবাসে 7টা টপিক আছে। এখন এই 7টা টপিকের মধ্যে প্রথম টপিকটা বিশেষ করে হিসাব বিজ্ঞান পরিচিতি। ওকে, হিসাব বিজ্ঞান পরিচিতি এটা হচ্ছে জাস্ট আমরা বেসিক ক্লিয়ার করব এবং এমসিকিউ আসবে, এখান থেকে সিকিউ আসার কোনো পসিবিলিটি নাই। এখন এই পাশে যে 4-5টা টপিক দেখতে পাচ্ছ এর মধ্যে হিসাবের বইসমূহ, এই টপিকটা থেকে ভাইয়া যদি তোমার লাক ফেভার করে, মানে 2টা প্রশ্ন মাস্ট আসবে সিকিউ, এবং লাক ফেভার করলে 3টাও আসতে পারে, তার মানে এই টপিকটা অবশ্যই তোমার টার্গেট করা উচিত। ওকে, তারপর দেখো ব্যাংক সমন্বয় বিবরণ থেকে প্রিভিয়াস এর 2টা করে কোশ্চেন আসছে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এবং ব্যাংক সমন্বয় বিবরণ আমি শেখালে তোমার ব্যাংক সমন্বয় বিবরণটাই সবচেয়ে ফেভারিট হয়ে যাবে, ঠিক আছে, আমি যদি শেখাই। তারপর দেখো রেওয়া মিল, তারপরে হচ্ছে অবচয়। এখন এই 4টা টপিক থেকে তুমি যে কোনো 2টা টপিক ভালো করে টার্গেট করলে এখান থেকে কিন্তু 4টা সিকিউ সুন্দর করে আনসার করে আসতে পারবা এইচএসসিতে। এই জন্য আমি বলবো তুমি সবগুলোই পড়বা, বাট টার্গেট করতে হবে, পরীক্ষা ভালো করতে হলে টার্গেট করতে হবে, এটা মাস্ট। টার্গেট না করতে পারলে তুমি ভালো করতে পারবে না। এখন আসি আর্থিক বিবরণী, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এই টপিকটা থেকে কবে বিভাগে 2টা সিকিউ আসবে, আমাকে মাস্ট আনসার করতে হবে। এমসিকিউ আসবে 5 থেকে 6টা, যেটা বিগত সালে আসছে। তার মানে এই আর্থিক অবস্থার বিবরণী এই টপিকটা ভাইয়া সবার A+ যদি তুমি পেতে চাও, 90 আপ মার্ক পেতে চাও, তাহলে কোনো কথা নাই, মাস্ট ফরজ তোমার জন্য, ঠিক আছে। সো আর্থিক অবস্থার বিবরণী আমরা শুরুতেই পড়াবো, বিকজ আর্থিক অবস্থার বিবরণীর বেসিকটা তোমাদের ক্লিয়ার করে দিব, ঠিক আছে। এবং প্রিভিয়াস এর যে কোশ্চেনগুলো আছে সবগুলো আমরা সলভ করতে পারবো ইনশাল্লাহ। ওকে, সো আমরা হচ্ছে বেসিক কিছু আইডিয়া দিলাম যে প্রিভিয়াস এর যেই তোমার কোশ্চেন যে প্যাটার্ন আসছে, যে সিকোয়েন্সে আসছে, এই ধারণাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই বিষয়টা তোমার জানতে হবে। তুমি যদি না জেনে এলোমেলোভাবে প্রিপারেশন নাও, আলটিমেটলি তেমন একটা তুমি বেনিফিট পাবে না। এই জন্য তোমার অবশ্যই এইগুলো আগে দেখতে হবে, প্রিভিয়াস এর কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে, তারপর প্রিপারেশন, ঠিক আছে। সো তোমরা বুঝতেই পারছো এই 4টা টপিক থেকে যে কোনো 2টা টার্গেট করবো ভালো করে, 2টা থেকে 4টা সিকিউ যাতে আনসার করে আসতে পারো, আর এটা থেকে তো মাস্ট। আর এই 2টা টপিক আমরা হচ্ছে এমসিকিউর জন্য রাখবো, এবং এমসিকিউর জন্য খুব ভালো করে এই 2টা টপিক পড়বো। ওকে, সো এটা সবাই একটা স্ক্রিনশট নিতে পারি, প্রত্যেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা সবাই একটা স্ক্রিনশট নাও, দেন আমরা শুরু করে দিব আজকে আমাদের যেই সবার প্রত্যাশিত চ্যাপ্টার এবং সবার আতঙ্ক ভয়ের নাম আর্থিক বিবরণী, সেটা আমরা খুব ইজি করে শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, তো দেখো আমরা শুরুতেই জানবো যে আর্থিক বিবরণী আসলে কি, এই বিষয়টা জানবো, দেন হচ্ছে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী ক্লাস কবে। ব্যাংক সমন্বয় বিবরণী ক্লাসটা আমরা আগে আর্থিক অবস্থা বিবরণীটা কমপ্লিট করি, দেন হচ্ছে দিব, কোনো প্রবলেম নাই, তোমরা সব পাবে, ঠিক আছে, আমাদের কাছে সব পাবে ইনশাল্লাহ। ওকে, তো দেখো আমরা শুরু করব আমাদের আর্থিক বিবরণী এই টপিকটা। এই টপিকটা হচ্ছে মেইনলি বেসিক ক্লিয়ার করতে পারলে দেখবা যে এই টপিকটার ম্যাথও যে অনেক ইজিলি সলভ করা যায়, এটা তুমি বুঝতে পারবা। শুরুতেই দেখো আমরা আলোচনা করতেছি আর্থিক বিবরণী নিয়ে, তা আমার জানা লাগবে যে আর্থিক বিবরণীটা কি আসলে। দেখো একটা প্রতিষ্ঠানের মূলত আর্থিক ফলাফল, একটা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা, আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা। দেখো আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানার জন্য আমরা মূলত যেই বিবরণীটা তৈরি করি, আর্থিক অবস্থা জানার জন্য যেই বিবরণীটা তৈরি করি সেটাই হচ্ছে মূলত আর্থিক বিবরণী। এখন এই যে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে আর্থিক ফলাফলটা আমি কিভাবে জানতে পারি, আয় বিবরণী থেকে, এবং আর্থিক অবস্থা জানতে পারি কোথা থেকে, আর্থিক অবস্থার বিবরণী থেকে। তার মানে আমরা মূলত এই আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানার জন্য কি করে আর্থিক বিবরণী তৈরি করি হিসাবকাল শেষে, ঠিক আছে। সেটা একটা বেসিক কোশ্চেন এবং এখান থেকে প্রায় কোশ্চেন আসে। তারপর আমরা চলে যাব এখান থেকে যেই টাইপের প্রশ্নগুলো আসে এটা একদম ইজিলি আমি সলভ করে দিব। তো দেখো তোমরা যারা যারা জয়েন করছো একটা কাজ করবা, সেটা হচ্ছে সাথে সাথে নোট করবা, অ্যাকাউন্টিংয়ে নোট করতে হবে, প্রচুর নোট করতে হবে, নোট করা থাকলে তোমার প্রিপারেশন সুন্দর করে গুছানো হবে। আমি ফার্স্ট ক্লাস কিছু কথা বলবো যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এই বিষয়গুলো তোমাদের অনেক বেশি কাজে দিবে, ঠিক আছে। পড়াশোনা করবো, কোনো প্রবলেম নাই, অনেক পড়বো আমরা, ওকে অনেক পড়বো, ঠিক আছে। ওকে, সো এবার আমরা চলে যাই মেন পয়েন্টে, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীটা মূলত হচ্ছে আমরা হিসাবকাল শেষে তৈরি করি,
ঠিক আছে। এখন দেখো আর্থিক বিবরণীর অংশ হচ্ছে কয়টা? 5টা। যেমন উদ্ধৃত পত্র বা এটার আরেকটা নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী অথবা স্থিতিপত্র অথবা হচ্ছে ভাইয়া বৈশ্বিক বিবরণী। ঠিক আছে, এই যে বিকল্প নাম এগুলো একটু মনে রাখবা, এমসিকিউতে খুব কাজে লাগবে। তো দেখো এখানে যদি তোমাদের প্রশ্ন আসে যে আর্থিক বিবরণীর অংশ কয়টি, যদি এরকম কোশ্চেন আসে যে আর্থিক বিবরণীর অংশ কয়টি, তাহলে হবে 5টি। ঠিক আছে, তার মানে আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টি। এই পয়েন্টটা মনে রাখবা, তোমাদের প্রায় পিবিএস এর এই কোশ্চেনটা আসছে যে আর্থিক বিবরণীর অংশ কয়টি, যদি বলে অংশ কয়টি তাহলে হবে 5টি। কয়টি? 5টি। এবার আসো কনফিউশনটা কোথায় হয়, যদি প্রশ্নটা এভাবে আসে যে আর্থিক বিবরণী কয়টি, ভাই আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টি বাট আর্থিক বিবরণী হচ্ছে 4টি। এই যে এখানে দেখো প্রথম 4টা যেমন আর্থিক অবস্থার বিবরণী, আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী। তার মানে এই 4টা হচ্ছে তোমার বিবরণী আর অংশ হচ্ছে 5টা। এই পয়েন্টটা সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। যেমন আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টি আর আর্থিক বিবরণী হচ্ছে কয়টি? 4টি। এবার আমরা এখান থেকে যেভাবে কোশ্চেনগুলো আসবে, কনফিউশনটা যেখানে সেটা ক্লিয়ার করব। তুমি জাস্ট ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাস করো, ইনশাল্লাহ আর্থিক অবস্থার বিবরণী A to Z, মানে আজকের ক্লাস আমরা কনসেপ্ট ক্লিয়ার করবো, এমসিকিউ সলভ করবো, একদম পুরোটা ক্লিয়ার করে দিব। ঠিক আছে, এই দুইটা পয়েন্ট হচ্ছে সবাই একটু ভালো করে লিখবো যে আর্থিক বিবরণী হচ্ছে অংশ হচ্ছে 5টি আর আর্থিক বিবরণী হচ্ছে 4টি। এই দুইটা পয়েন্ট সুন্দর করে ক্লিয়ার করো, কনফিউশনটা প্রত্যেকে নোট করো, আমি সময় দিব, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তার মানে আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টি এবং 5টি আমরা মুখস্থ করে ফেলবো। উদ্ধৃত পত্র বা আর্থিক অবস্থার বিবরণী বা স্থিতিপত্র বা বৈশ্বিক বিবরণী বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তার মানে আমরা 5টা নাম বললাম বিকল্প। বিকল্প নাম যদি তুমি মনে রাখতে পারো, তোমার কাছে সব কোশ্চেন দেখবো যে একদম সহজ মনে হচ্ছে, পানির মতো। ঠিক আছে, অ্যাকাউন্টিংটা ভাই কঠিন কিছু না, একদম সহজ ভাষা আমি শিখাই। তুমি জাস্ট 2-3টা ক্লাস করো আমার, দেখবা যে অ্যাকাউন্টিং তুমি বস হয়ে গেছো একদম ইজিলি। ঠিক আছে, সো এই দুটো পয়েন্ট সবাই ক্লিয়ার। তোমরা একটু রেসপন্স করবা, রেসপন্সটা অনেক দরকার, কারণ আমি স্টুডেন্ট রেসপন্স না পেলে ভালো লাগে না, এটা অনেক দরকার। ওকে, এই দুটো পয়েন্ট আমরা ক্লিয়ার করলাম। এবার আসো আমরা এখান থেকে আর 2টা পয়েন্ট ক্লিয়ার করতে হবে। এই যে উদ্ধৃত পত্রটা, এটা তৈরি করা হয় চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। কি অনুসারে? চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। এটা তৈরি করা হয় চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। দেখো এই প্রশ্নটা কিন্তু আসে প্রায়, তার মানে এটা একটু তোমার মনে রাখা লাগবে যে উদ্ধৃত পত্র অথবা আর্থিক অবস্থার বিবরণী এটা তৈরি করা হয় চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। একটা কোশ্চেন। নাম্বার 2, এখান থেকে যেভাবে কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে, মনে করো এটা তৈরি করা হয় নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। আর্থিক অবস্থার বিবরণীটা তৈরি করা হয় নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। কিসের জন্য? সময় বিন্দুর জন্য। এখন এই যে সময় বিন্দু, দিন অথবা তারিখ, তার মানে নির্দিষ্ট সময় বিন্দু, দিন অথবা তারিখের জন্য মূলত কি করা হয়? আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়। হিসাবকাল শেষে দেখো সময় বিন্দু, এই সময় বিন্দু বলতে কি বোঝাচ্ছে? একদম এক্সাক্ট একটা দিন অথবা তারিখের জন্য তৈরি করা হয় এই উদ্ধৃত পত্র অথবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অথবা আর্থিক অবস্থার বিবরণী। এই পয়েন্টটা প্রত্যেকে একটু নোট করে ফেলি, কারণ এখান থেকে প্রিভিয়াস অনেক কোশ্চেন আসছে, অনেকবার। তুমি বিগত সালে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো, দেখবে যে অনেকবার কোশ্চেন আসছে, খুব ভালো করে নোট করো। ঠিক আছে, ওকে। সো অনেকেই বলছো ক্লিয়ার, বাট সাথে সাথে রেসপন্স করলে যদি তোমার কোথাও প্রবলেম হয় এটা আমি সাথে সাথে কনফিউশনে ক্লিয়ার করে দিতে পারবো কিন্তু। ওকে, তো দেখো 2টা পয়েন্ট আমরা একটু মনে রাখবো। এবং এই যে সময় বিন্দুটা কেন বারবার জোর দিচ্ছি, কারণ বাকি যে 3টা আছে এই 3টা আবার তৈরি করা হয় নির্দিষ্ট সময়ের জন্য। ঠিক আছে, সেই পয়েন্ট একটু সবাই নোট করে ফেলো যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে। নাম্বার 2, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় নির্দিষ্ট সময় বিন্দু। ভাইয়া এই সময় বিন্দু বলতে কি বোঝাচ্ছে? একদম এক্সাক্ট একটা দিন, এক্সাক্ট একটা তারিখ এবং এক্সাক্ট একটা কি সময় বিন্দুর জন্য তৈরি করা হয়। এবার আমরা চলে যাব পরের 3টায়। এই যে পরের 3টা দেখো, আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী। এই যে 3টা, এই 3টা তৈরি করা হয় ভাইয়া হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে। আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী, এই 3টা তৈরি করা হয়, একটু মনে রাখবা। আমরা একটু উপরে লিখি হিসাবকাল অথবা সময়কাল, হিসাবকাল অথবা সময়কাল ধারণা অনুসারে, হিসাবকাল অথবা সময়কাল। তার মানে দেখো
আয় বিবরণী ভাইয়া, আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী, এই তিনটা তৈরি করা হয় হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে। ঠিক আছে, তিনটাই। এবং এইগুলো তৈরি করা হয় নির্দিষ্ট সময়ের জন্য। কিসের জন্য? নির্দিষ্ট সময়ের জন্য। তো দেখো পার্থক্যটা কোথায়? আমাদের আর্থিক অবস্থা বিবরণী তৈরি করা হয়েছে সময় বিন্দুর জন্য, দিনের জন্য, তারিখের জন্য। বাট এই নগদ প্রবাহ বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আয় বিবরণী, এই তিনটা তৈরি করা হয় নির্দিষ্ট সময়ের জন্য। এই কনফিউশনটা সবাই ক্লিয়ার কিনা দেখো, ঘুরাই ফিরে এই যে জায়গাগুলো একটু আমরা ক্লিয়ার করতেছি না, যে টার্মগুলা, এগুলো থেকে প্রিভিয়াস এর অনেক কোশ্চেন আসছে, অনেকবার কোশ্চেন আসছে। সো এই জন্য এটা খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। ওকে ওকে, জি ভাইয়া, ভাইয়া আরেকবার বলেন প্লিজ। ওকে, লামিয়া আক্তার, কোনো প্রবলেম নাই, যারা যারা আসি, সজীব বার্মন, যারা যারা আসি, কোনো প্রবলেম নাই, তোমরা হচ্ছে না বুঝলে সাথে সাথে রেসপন্স করবা। ওকে, এবং ক্লাসে আসছো, ক্লাসের পর ক্লাসে কমপ্লিট করতে হবে সুন্দর করে। আমি সময় দিব নোট করার, আমি সময় দিব বুঝার, বাট তুমি আসছো বুঝার জন্য, বুঝে তারপর ক্লাস থেকে যাবে, বাইরে আর পড়া লাগবে না ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। সো আরমান চৌধুরী, করতেছি, আপনারা করেন। সো অবভিয়াসলি ক্লাসের বাইরে আমরা কথা না বলি, ক্লাসের বাইরে আমরা কথা বলবো না, কারণ ক্লাসে ফোকাস করি, এটা ইম্পর্টেন্ট। যখন সময় দিব তখন সবাই গল্প করবে ইচ্ছা মতো, কোনো প্রবলেম নাই। এখন ভালো করে পড়ো, এইচএসসি তো বুঝতেছো না, এইচএসসিতে ভালো করে পড়লে অ্যাডমিশনে তোমার অনেক প্রেশার কমে যাবে, এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। সো আমরা পরের তিনটা বলছিলাম, আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী, এই তিনটা তৈরি করা হয় হিসাবকাল বা সময়কাল ধারণা অনুসারে, এবং এটা তৈরি করা নির্দিষ্ট সময়ের জন্য। ডিফারেন্সটা দেখো, তিনটা তৈরি করা নির্দিষ্ট সময়ের জন্য, আর এই উদ্বৃত্ত পত্র তৈরি করা হইতেছে সময় বিন্দুর জন্য। বুঝতে পারছো ডিফারেন্সটা? এবার আমরা সর্বশেষেরটা শিখব, সর্বশেষ যে টার্মটা আছে এটা শিখব। এটা দেখো, আর্থিক বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট বা টিকা। এই নোট বা টিকা দেওয়া হয় ভাইয়া পূর্ণ প্রকাশ নীতি অনুসারে, মনে রাখবা। তো 5 নম্বরটা দেওয়া হয় পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। কি অনুসারে? পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। ওকে, আমরা এটা ক্লিয়ার করে তারপর কিন্তু এমসিকিউ সলভ করব। ঠিক আছে, এটা ক্লিয়ার করে আমরা এমসিকিউ সলভ করব। ওকে, ঠিক আছে। আশিকুর রহমান, অবশ্যই অবশ্যই নোট করার সময় তো দিবই। মুন্না, ওকে, শোনো, এই জন্য আমি যখন বুঝাই তখন হচ্ছে মনোযোগ দিতে হবে। এখানে দেখো উদ্বৃত্ত পত্রটা কি, এটা অনেকে বলতেছো। উদ্বৃত্ত পত্র, এটার আরেকটা নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তোমরা আর্থিক অবস্থার বিবরণী পড়ছো না? আর্থিক অবস্থার বিবরণী, ঠিক আছে। তার মানে আর্থিক অবস্থার বিবরণী, উদ্বৃত্ত পত্র অথবা স্থিতিপত্র অথবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তার মানে উদ্বৃত্ত পত্রের আরেকটা নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। পরীক্ষার প্রশ্নে দেখবা যে আসছে উদ্বৃত্ত পত্র তৈরি করো। এখন তুমি যদি বিকল্প নাম না জানো, তুমি ভাববা হায় হায় উদ্বৃত্ত পত্র এটা আবার কি, এটা তো কখনো পড়ি নাই, এটা মনে মনে ভাববা। ঠিক আছে, আলটিমেটলি এই জন্য বিকল্প নামগুলো মনে রাখা লাগবে। ঠিক আছে মুন্না, উদ্বৃত্ত পত্রটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, এটার আরেকটা নাম। দেখো আরো নাম আছে, স্থিতিপত্র, বৈশ্বিক বিবরণী। ঠিক আছে, তো সবাই একটা স্ক্রিনশট দাও, তাহলে হবে। একটা স্ক্রিনশট দিয়ে রাখো যারা হচ্ছে নোট করতে পারি না। আমরা চলে যাব নেক্সট স্লাইডে, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। ওকে, নোট পরে, এই তো গ্রেট জিনিয়াস, তাহলে স্ক্রিনশট দিয়ে রাখো, পরে করতে পারবা। এখন দেখো, যেই পয়েন্টটা থেকে প্রিভিয়াস এর অনেক কোশ্চেন আসছে, এই পয়েন্টটা আমরা এবার ক্লিয়ার করব। এখন তোমার মনে হতে পারে যে ভাই এই টার্মগুলো তো অনেক ইজি বাট খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবে, মাস্ট আসবে। ঠিক আছে, তো দেখো, যে সকল সম্পদের বাস্তব কোনো অস্তিত্ব নাই, মানে যে সকল সম্পদের বাস্তব কোনো অস্তিত্ব নাই, সেটাই হচ্ছে ভুয়া সম্পদ। এখন দেখো, আমরা একটা নাম শিখলে হবে না, এটা থেকে দেখবো যে প্রত্যেকটা ভোরে প্রতি বছর একটা করে কোশ্চেন আসছে। যে সম্পদের বাস্তব কোনো অস্তিত্ব নাই সেটা হচ্ছে ভুয়া সম্পদ। এবার দেখো, এই যে ভুয়া সম্পদ, একটা নাম জানলে হবে না। ভুয়া, এটা আরেকটা সম্পদ হচ্ছে মিথ্যা, আরেকটা নাম হচ্ছে কাল্পনিক, আরেকটা নাম হচ্ছে কাল্পনিক। দেখো আরো একটা নাম আমরা বলতে পারি, সেটা হচ্ছে অলিক। তুমি যদি প্রত্যেকটা টার্মের এই যে বিকল্প নামগুলা এভাবে মনে রাখতে পারো, তার মানে এই অলিক সম্পদ, তাহলে দেখবা যে পরীক্ষার হলে গিয়ে বা তুমি প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করলে একটা প্রশ্ন মনে হবে না তোমার কাছে যে আমি পারি না, মনে হবে সব ইজি আছে। ওকে, তো দেখো, এই ভুয়া, মিথ্যা, কাল্পনিক, অলিক সম্পদ কোনগুলা? যে সম্পদের বাস্তব কোনো অস্তিত্ব নাই, অর্থাৎ যে সম্পদের বাস্তব কোনো অস্তিত্ব নাই সেটা হচ্ছে কি ভুয়া সম্পদ। বুঝতে পারছি? এখন দেখো ভুয়া সম্পদ কোনগুলা, আমরা
এক্সাম্পলগুলো ক্লিয়ার করব যে ভুয়া সম্পদ কোনগুলো আসলে। ওকে, তো দেখো যেটা বললাম যে যে সম্পদের বাস্তব কোনো অস্তিত্ব নাই সেটা হচ্ছে ভুয়া সম্পদ। মনে করো প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অপহার। এই শেয়ার অপহারের আরেকটা নাম হচ্ছে শেয়ার বাট্টা। তারপরে চলে আসো ঋণপত্রের বাট্টা, অবলেখকের কমিশন। এই কমিশনের আরেকটা নাম হচ্ছে দস্তরি, এটার আরেকটা নাম হচ্ছে দালালি। তার মানে অবলেখকের কমিশন, দস্তরি, দালালি। অবলেখকের কমিশন, দস্তরি, দালালি। সবাইকে রিকোয়েস্ট করতেছি বেসিকটাই মনোযোগ দাও, প্রিভিয়াস এর কোশ্চেন অনেক ইজি হয়ে যাবে তোমার জন্য সলভ করাটা। আগে আমরা বেসিকটা ক্লিয়ার করি, সূত্রগুলো তোমাদের শেখাই, দেন আমরা চলে যাব কোশ্চেন সলভিং এ। ওকে, এই জন্য বেসিক ক্লিয়ার করার সময় একটু সবাই মনোযোগ দেবো ভালো করে। ওকে সজীব, জি ভাইয়া, রেসপন্সটা করো। হ্যাঁ, তার মানে দেখো অবলেখকের কমিশন, তারপর চলে আসে বিলম্বিত বিজ্ঞাপন, গবেষণা খরচ, অথবা আমরা বলতে পারি যে প্রারম্ভিক খরচ। এইগুলো হচ্ছে ভুয়া সম্পদ। এখন দেখো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনটা কই থেকে আসছে, তাহলে কোশ্চেনটা আসবে এই ভুয়া সম্পদ এবং অস্পর্শনীয় সম্পদ, এই দুইটার মধ্যে থেকে। তোমার কোশ্চেন আসবে নিচের কোনটি ভুয়া সম্পদ, নিচের কোনটি অস্পর্শনীয় সম্পদ, অথবা নিচের কোনটি ভুয়া সম্পদ নয়। এই জন্য তোমার এক্সাম্পলগুলো সুন্দর করে মনে রাখা লাগবে। আমরা আবার রিপিট করি, যে সম্পদের বাস্তব কোনো অস্তিত্ব নাই, বর্তমান বাজার মূল্য নাই, কেনাবেচা করা যায় না, তাদেরকে ভুয়া সম্পদ বলে, মিথ্যা সম্পদ বলে, কাল্পনিক সম্পদ বলে। আবার বলতেছি, আই রিপিট, যে সম্পদের বাস্তব কোনো অস্তিত্ব নাই, বর্তমানে কেনাবেচা করা যায় না, এবং যার হচ্ছে কি নাই, বাজার মূল্য নাই, সেটাই হচ্ছে ভুয়া সম্পদ, মিথ্যা সম্পদ, কাল্পনিক সম্পদ। আর এই যে ভুয়া সম্পদ, মিথ্যা সম্পদ, কাল্পনিক সম্পদ, যদি প্রশ্ন আসে যে এইগুলা আমরা আর্থিক অবস্থার বিবরণীর কোন পাশে দেখাই, এইগুলো আমরা দেখাই আর্থিক অবস্থার বিবরণীর ভাইয়া সম্পদ পাশে। এইগুলো আমরা আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে দেখাই। এটা একটু লিখবা, আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে দেখাই, সম্পদ পাশে দেখাই, আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে দেখাই। যদি প্রশ্ন আসে যে কোন শিরোনামে দেখাই, তাহলে হবে অসম্মানিত ব্যয়। কি হবে? অসম্মানিত ব্যয়। এই অসম্মানিত ব্যয় নামক শিরোনামে আমরা দেখাই। আবার বলতেছি, যদি প্রশ্নটা এভাবে আসে যে ভুয়া সম্পদ এটা আর্থিক অবস্থার বিবরণীর কোন পাশে দেখানো হয়, হবে সম্পদ পাশে। যদি কোশ্চেনটা আসে যে সম্পদ পাশে কোন শিরোনামে দেখানো হয়, তাহলে অসম্মানিত ব্যয় নামক শিরোনামে দেখানো হয় এই ভুয়া সম্পদগুলা। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? সবাই বুঝতে পারছি? আমি কি সবাইকে বুঝাতে পারছি? আমাকে বলো, সবাই কি বুঝতে পারছি? দেখো শুধু ক্লাস করলে হবে না, ক্লাস করলেই হবে না, শুধু তোমার অবশ্যই রেসপন্স করা লাগবে। একজন বলছে 30 এমসিকিউ ধরেন। হ্যাঁ, অবশ্যই আমরা এমসিকিউ ধরবো, কোনো প্রবলেম নাই। ওকে, সাশিকুর রহমান, প্রান্তিক সীমান্ত, প্রত্যেকে ক্লিয়ার। তাহসিন আক্তার, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। এভাবে প্রতাপ চক্রবর্তী, MDAR, সবাই বলতেছো, থ্যাংক ইউ সো মাচ। এটাই দরকার, রেসপন্স দরকার। আগে বেসিকটা ক্লিয়ার করি, দেন হচ্ছে এমসিকিউ সলভ করাবো, কোনো প্রবলেম নাই। সো এটা সুন্দর করে এগুলো মুখস্থ করে ফেলবা ইনশাল্লাহ। এখান থেকে প্রিভিয়াস এর দেখছো অনেক কোশ্চেন আসছে, এবং এই যে এই জায়গাগুলোতে আমি ফোকাস করতেছি যে তোমার কনফিউশন হতে পারে, এখানে ঝামেলা হতে পারে, এটা ক্লিয়ার করতে পারলে তুমি বস, আর কোনো প্রবলেম হবে না, আই হোপ। ঠিক আছে, এবার আমরা দেখব অস্পর্শনীয় সম্পদ। কি দেখব? অস্পর্শনীয় সম্পদ। অস্পর্শনীয় সম্পদ অর্থাৎ যে সম্পদটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু কি আছে বলতো? অর্থনৈতিক মূল্য আছে। তার মানে যে সম্পদটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু অর্থনৈতিক মূল্য আছে, এটাই মূলত হচ্ছে কি বলতো? অস্পর্শনীয় সম্পদ। আই মিন ইনটেনজিবল অ্যাসেট, অর্থাৎ এটাকে স্পর্শ করা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বাট এটার কি আছে? অর্থনৈতিক মূল্য আছে। ওকে, এটার কি আছে? অর্থনৈতিক মূল্য আছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে যে সম্পদটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। এখন দেখো, সুনাম, ট্রেডমার্ক, গ্রন্থসত্ত্ব, বাণিজ্যিক চিহ্ন, তারপরে প্যাটেন্ট, কপিরাইট, এইগুলো হচ্ছে মূলত অস্পর্শনীয় সম্পদ। এগুলা কি? অস্পর্শনীয় সম্পদ। সেই দুইটা সবাই একটু নোট করে ফেলি। রাসেল বিশ্বাস, কেমন আছেন ভাই? অনেক লেট করে বলছো। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো। সো দেখো, তোমরা শুধু ক্লাস করলে হবে না, তুমি ক্লাস করবা,
তোমার বন্ধু বান্ধব সবাইরে নিয়ে আসবা ক্লাসে। আর যারা যারা আজকে এখনো শেয়ার করে নাই, ভাই আমি জানি কমার্স স্টুডেন্ট অনেকে স্মার্ট, ঠিক আছে, তারা মনে করি ইন ফিউচারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো FBS এ পড়বে, ডাইনামিক ফ্যাকাল্টিতে পড়বে, তারা যদি এতটা কিপ্ট হয় আমাকে বলো, এটা কি মানা যায়? আমাদের স্টুডেন্ট এত কিপ্ট হলে চলবে না। কমার্সের স্টুডেন্ট টাকা পয়সার হিসাব রাখবা ভাই, হাজার হাজার কোটি কোটি টাকা, এত কিপ্ট হলে তো চলবে না, চলবে না। এই জন্য নিজে ক্লাস করতেছো, বন্ধু বান্ধব যারা আছে ওদেরকে নিয়ে আসবা ক্লাসে, বুঝতে পারছি? ওকে, যারা যারা এখনো শেয়ার দেওয়া নাই মানে তারা কিন্তু সেই কিপটা, এই কিপটামি করলে চলবে না, কোনোভাবে চলবে না, ঠিক আছে? সো শিখতে হলে অবশ্যই কি করতে হবে, শেয়ার করতে হবে ক্লাস, বন্ধুদেরকে জানাতে হবে, যাতে সবাই মিলে একসাথে ক্লাস করতে পারে আমরা। ওকে, সো আমরা মুনাফার হারটা তোমাদেরকে নেক্সট ডেতে পড়াবো, বাট আজকে একটু MCQ সলভ করে আসি, ঠিক আছে? আমরা MCQ সলভ করে আসি, দেখি যে তোমাদের কি অবস্থা MCQতে। ওকে, ট্রেডমার্কের আরেকটা নামই হচ্ছে তোমার বাণিজ্যিক চিহ্ন। একজন বলছো ভাইয়া আপনাদের প্ল্যাটফর্মটা কোথায়? সো এটা ঢাকায়, ঢাকার ফার্ম গেটে, ঠিক আছে? সো আমরা দুইটা একসাথেই মার্চ করছি, কোনো প্রবলেম নাই, তোমরা দুইটা প্ল্যাটফর্ম থেকে ক্লাস করতে পারবা। ওকে, এবং তোমাদের জন্য একটা গ্রেট নিউজ আছে, আমাদের কিন্তু পেইড ব্যাচ শুরু হতে যাচ্ছে 15 তারিখ থেকে, 15 তারিখ থেকে, ঠিক আছে? তো 15 তারিখে আগে যারা প্রি বুকিং করবে তাদের জন্য স্পেশাল একটা অফার আছে, সেটা কি জানো? তোমরা 1990 টাকার কোর্স 1490 টাকায় ভর্তি হতে পারবা যদি প্রি বুকিং করে রাখো। ওকে, প্রি বুকিং দিয়ে রাখলেই হবে। জীবনটা পরের টাকা হিসাব করতে করতে শেষ ইনশাল্লাহ। এই যে টাকা পয়সার হিসাব করতে করতে একদিন তুমি নিজের টাকা হিসাব করবা, ভাই তোমার অনেক টাকা অনেক পয়সা, ঠিক আছে? এবং দেখবা যখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা ইন ফিউচারে, এইচএসসি দিয়ে আগে হচ্ছে এইচএসসিতে মেন টার্গেট A+, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন দেখবা যে আয়সা বড় বড় টিউশন করতেছো, কত টাকা পয়সা ইনকাম করবা, বিজনেস করবা। তো এখন শিখতেছে, কোনো লস নাই, এটা কাজে লাগাতে পারবাই, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? ওকে, সো আমরা শুরু করব একটা MCQ সলভ, দেখি পারি কিনা। শুরুতেই দেখো এখানে বলছে মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত কত টাকা। ওকে, সো মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত কত টাকা, এটা আমরা জানবো। মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত কত টাকা। এখন দেখো মালিকানা সত্ত্ব কিভাবে বের করে, প্রতিষ্ঠানের মোট সম্পত্তিকে মোট দায় বাদ দিলে তো মালিকানা সত্ত্ব পাওয়া যায়, তাই না? এছাড়া আমরা জানি যে মালিকানা সত্ত্ব আরেকটা মেথডে বের করা যায়, সেটা হচ্ছে এই যে মূলধনটা থাকবে আমার, এই মূলধনটার সাথে আমরা মূলত কি করব, অতিরিক্ত মূলধন থাকলে যোগ করব। তার মানে দেখো প্রতিষ্ঠানের মূলধন আছে কত টাকা, 40,000 টাকা, 40,000 টাকা মূলধন আছে। দেন দেখো নিট মুনাফা 10,000 টাকা, তার মানে নিট মুনাফা এটা কি আবার মূলধনের সাথে যোগ হবে। তার আগে আমি একটু আলোচনা করে আসি, এই যে ওই মানে কি ওয়ানার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব, এটার উপাদান হচ্ছে 4টা, সি যোগ আর মাইনাস ই মাইনাস ডি। এখানে দেখো ভাইয়া সি যোগ আর মাইনাস ই মাইনাস ডি, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে ওই মালিকানা সত্ত্বের উপাদান 4টা, সিতে হচ্ছে ক্যাপিটাল মানে মূলধন। এখন এই মূলধনটা মালিকানা সত্ত্বের সাথে পজিটিভ সম্পর্ক, মূলধন বাড়লে মালিকানা সত্ত্ব বাড়বে। আর হচ্ছে রেভিনিউ মানে আয়টাও কি মালিকানা সত্ত্বের সাথে পজিটিভ সম্পর্ক, আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়বে। এখন দেখো মাইনাস ইতে হচ্ছে এক্সপেন্স মানে কি ব্যয় বা খরচ, এটা হচ্ছে মালিকানা সত্ত্বের সাথে বিপরীত সম্পর্ক। এবং ডিতে হচ্ছে ড্রয়িংস মানে কি উত্তোলন, তার মানে খরচ এবং উত্তোলন এই দুইটা মালিকানা সত্ত্বের সাথে বিপরীত সম্পর্ক। তার মানে ভাইয়া মূলধন এবং আয়, এই ক্যাপিটাল এবং রেভিনিউ এই দুইটার সাথে পজিটিভ সম্পর্ক, আয় এবং মূলধন দুইটার সাথে পজিটিভ সম্পর্ক মালিকানা সত্ত্বের। যদি এই দুইটা বাড়ে মালিকানা সত্ত্ব বাড়বে, এই দুইটা কমলে মালিকানা সত্ত্ব কমবে। আর হচ্ছে এক্সপেন্স আর ড্রয়িংস এই দুইটা ব্যয় এবং উত্তোলন যদি বাড়ে মালিকানা সত্ত্ব কমবে, আর ব্যয় উত্তোলন যদি কমে তাহলে মালিকানা সত্ত্ব বাড়বে, মানে কি বিপরীত সম্পর্ক, ঠিক আছে? এটা একটু ক্লিয়ার করলাম যাদের বেসিক দুর্বল তাদের জন্য। এবার দেখো আমরা তো কিপটা না, হিসাবই হতে হবে। কমার্সের স্টুডেন্ট যদি কিপটা হও তাহলে তোমার মিয়া ঠকাচ্ছে, মানুষ ঠকাবে। তুমি তো টাকা পয়সার হিসাব রাখতেছো, ক্যালকুলেটর মনে করো ভাঙা ফেলতেছো, এ পর্যন্ত কতগুলো ক্যালকুলেটর ইউজ করছো, হিসাব নাই, তাই না? তাহলে তোমার ঠকাবে কিভাবে? তুমি কমার্সের স্টুডেন্ট না? কমার্সের স্টুডেন্ট ভাই আমরা কি বুঝি বলো তো? আমরা লাভ বলতে কাকে বুঝি, মুনাফাকে বুঝি না। আমরা কি লাভ বলতে কি ভালোবাসাকে বুঝি না, আমরা কাকে বুঝি, মুনাফাকে বুঝি, অলওয়েজ মুনাফাকে বুঝি। যেখানে লাভ আছে সেখানে আমরা কমার্সের স্টুডেন্ট আছি, এটা তো সবাই জানে, তাই না? ওকে, সো বেসিকটা ক্লিয়ার। হ্যাঁ, এটা লিখলেও হবে, কোনো প্রবলেম নাই। তার মানে দেখো মূলধন আছে এখানে আমার 40,000 টাকা, নিট মুনাফা আমি যোগ করে দিব 10,000 টাকা, কারণ নিট মুনাফা এটার সাথে যোগ হবে। আয়কর
আয়করটা হচ্ছে একটা উত্তোলন, তার মানে আয়কর আমরা কি করব বলতো, মাইনাস করব। দেন দেখো আছে উত্তোলন, উত্তোলনটা আমরা কি করব, মূলধনের সাথে বিয়োগ করব। কত টাকা? 5,000 টাকা। তারপর দেখো আছে অতিরিক্ত মূলধন 8,000 টাকা। এই অতিরিক্ত মূলধন 8,000 টাকা আমরা কি করব, যোগ করে দিব। তাহলে দেখো 40 আর 10 কত হয়, 50। 50 থেকে 9 গেলে 41, 41 আর 8 49। তার মানে তোমার সমাপনী মূলধন কত হয়েছে, সমাপনী মূলধন 49,000 টাকা। যারা যারা কার্ড আনসার দিছি হাত তুলো, যারা যারা কার্ড আনসার দিছি তাদেরকে একটু দেখতে চাই, যারা যারা কার্ড আনসার দিতে পারছি তাদেরকে একটু দেখতে চাই, দেখি তোমরা কি আনসার করছো। আফরিন বলছে একদম ভাইয়া, ইয়েস একদম, যেখানে লাভ সেখানে আমরা। ভালোবাসা দিয়ে কি হবে ভাই, আগে টাকা, কি বলো টাকা, এগুলো কষ্ট করে শিখতেছি কেন, এই যে কত টাকা পয়সা হিসাব রাখতেছি কেন রাখতেছি, টাকা ইনকাম করা লাগবে ভবিষ্যতে, কি বলো বিজনেস করা লাগবে। ওকে, একটা ক্যালকুলেটর ব্যবহার করতেছি ক্লাস 9 থেকে, গুড। আরমানের মতো হিসাবই হতে হবে, দেখছো কিন্তু হিসাবই, অনেক হিসাবই। ওকে, শর্মিলা হচ্ছে একদম লিখে দিয়েছে সূত্রটা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মোট মুনাফা, মোট নিট মুনাফা যোগ হবে কেন, দেখো তোমার মূলধনের সাথে আয়, এটা মোট মুনাফা হোক, মোট আয় হোক, নিট মুনাফা হোক, এটা তোমার কি হবে, যোগ হবে। কারণ আমার যতটুকু আয় হবে, আয়টা কি অনার্স ইকুইটির সাথে অলওয়েজ যোগ হবে, আয় অনার্স ইকুইটির সাথে অলওয়েজ যোগ হবে, ঠিক আছে। আয় থাকলে কি হবে, যোগ হবে। কারণ মূলধনের সাথে তোমার যেই মুনাফা হবে, লাভ হবে, এটা কি করতে হবে, যোগ করতে হবে। টাকা ছাড়া অচল, একটু পর গল্প বলবো, প্রবলেম নাই, আমরা একটু পড়ি আগে, ঠিক আছে, তারপর সমস্যা নাই। তো এটা সবাই বুঝতে পারছি, ভাইজান আপুরা বলেন, ভাইজানেরা বিশেষ করে বলেন, বুঝতে পারছি তো, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা আমাকে একটু বলো। আচ্ছা মুন্না, অনেক লেট করে জয়েন করে ফেলছো। শুরুতেই হচ্ছে তোমার যেটা করতে হবে, শুরু থেকে ক্লাস করতে হবে, মাঝখান থেকে এসে তুমি কি বুঝবা, শুরু থেকে করতে হবে। ওকে, এখন দেখো একটা কোশ্চেন আমরা সলভ করব, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই প্রশ্নগুলো তোমার ভালো করে শিখতে হবে। দেখো বিক্রিত পণ্যের ব্যয় আছে 16,000 টাকা এবং বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 20% মুনাফা, তার মানে এই যে মুনাফাটা 20% কার উপর, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। বিক্রিত পণ্যের ব্যয়ও কি দেওয়া আছে, তার মানে ভাইয়া আমি যদি এখন মনে করো এই মুনাফার হারটা এটার সাথে সরাসরি পার্সেন্টেজ বের করি, তাহলে রেজাল্টটা চলে আসবে। বাট যদি এখানে মুনাফা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর দেওয়া আছে, কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় যদি দেওয়া না থাকতো, তখন কি আমাদের একটু টাফ হতো, বাট সেটাও আমি শেখাবো, কোনো প্রবলেম নাই। আগে সহজটা শিখি। তো দেখো এখানে বিক্রিত পণ্যের ব্যয় কত আছে, এখানে বিক্রিত পণ্যের ব্যয় কত আছে, এখানে বিক্রিত পণ্যের ব্যয় আছে 16,000। এবার দেখো এই 16,000 টাকার উপর কত পার্সেন্ট মুনাফা, 20% মুনাফা। কত পার্সেন্ট মুনাফা, 20%। এই যে দেখো 20%, তাহলে এই 16 দোকানে কত হবে, 32, এখানে কত হবে 3,200, এই 3,200 হচ্ছে মুনাফা। ওকে, এখন কোশ্চেনে বলছে যে বিক্রয়ের পরিমাণ কত টাকা, কি বের করতে বলছে, বিক্রয়ের পরিমাণ। আমরা সবাই জানি, কি জানি, যে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে কি পাওয়া যায়, বিক্রয় পাওয়া যায়। তার মানে বিক্রিত পণ্যের ব্যয়, এখানে বিক্রিত পণ্যের ব্যয় আছে কি, বিক্রিত পণ্যের ব্যয় আছে তোমার কত টাকা, 16,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় আছে 16,000 টাকা, এখানে আমরা কি করব, যোগ করব মুনাফা। কি যোগ করব, মুনাফা। মুনাফা আমরা বের করছি কত টাকা, 3,200। তার মানে 3,200 যোগ করলে এই যে দেখো আমার 19,200, এই যে 19,200 আমি পেলাম, এটার নামই হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক আছে। আমরা খুবই স্লো যাব এবং তোমাদেরকে ধরে ধরে প্রতিটা পয়েন্ট শেখাবো, কোনো প্রবলেম নাই। ওকে, তার মানে বিক্রয় হচ্ছে 19,200 টাকা। এটা সবাই বুঝতে পারছি কিনা, সবাই এটা বুঝতে পারছি কিনা, 19,200 টাকা এটা হবে বিক্রয়, ঠিক আছে। আমরা তো হিসাব বিজ্ঞান কিন্তু এমবিটা আটকাতে পারতেছি না। আর মান সব উল্টা আগে আসো, রাইট ট্র্যাকে চলে আসতে হবে। অ্যাডমিশন টাইমে মনে করো তুমি দেখবা যে চোখে সব সরিষা ফুল দেখতেছো, যদি এখন থেকে পড়াশোনা না করো, ঠিক আছে। এমবি তুমি মনে করো একবার ফোনে যদি রিসার্চ করার পর ধরো রিল দেখা শুরু করলা, ভিডিও দেখা শুরু করলা, একটা না দেখলাই, তাহলে তুমি চলে যাবে। মানে এখন পড়াশোনার সময় ভাই, এখন তো হচ্ছে ওই যে রিলস দেখার সময় না, গেমস খেলার সময় না, এখন হচ্ছে পড়াশোনার সময়, এখন পড়তে হবে। আগে সেটেল হও, তারপর হচ্ছে তুমি গেমস খেলো আর যাই খেলো, খেলতে পারবা। এটা সবাই ক্লিয়ার? ওকে, সবাই বলছো গ নাম্বার, গ নাম্বার। এর মাঝে যারা পারি না ভাইজানেরা, আপনারা একটু রেসপন্স করেন। আমি হচ্ছে যে স্টুডেন্টগুলো একদম শেষের ক্যাটাগরির না,
ওদেরকে বেশি ফোকাস করি, কেন করি জানো? সেটা হচ্ছে ওরা আলটিমেটলি কথা বলে না ভয়ে। মনে রাখবা তুমি এখানে শিখতে আসছো, তার মানে এখানে ভুল করবা, ভুলের মাধ্যমে শিখবা, বাট ভয় পেলে তো হবে না। তুমি রেসপন্স করো সবার আগে। আর যে বেশি বেশি রেসপন্স করে, যে বলে যে ভাই আমি বুঝি নাই, পারি না, তারা আমি বেশি ভালোবাসি, আলটিমেটলি সেই প্রকৃত স্টুডেন্ট। ঠিক আছে? শাহাদাত বলছো ফাইনান্স কোর্স নিয়ে আসো। হ্যাঁ, আপনার তোমাদের জন্য তো আমরা 15 তারিখ থেকে পেড বেসে ভর্তি শুরু করব। তবে 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 যারা হচ্ছে প্রি বুকিং দিয়ে রাখবা, মানে এখন থেকে, তাদের জন্য একদম সে একটা অফার আছে। 1990 টাকার কোর্স তুমি হচ্ছে 1490 টাকায় পাবে, 500 টাকা ডিসকাউন্ট পাবে। এই জন্য প্রি বুকিং দিয়ে রাখো, ঠিক আছে? আমি তো এখন সর্ষা ফুল দেখতেছি। ভাই সর্ষা ফুল দেখবা না? এতদিন যেমন অগুছালো ছিলা, এখন ক্লাস করো আমাদের, দেখবে যে আস্তে আস্তে একদম পুরোপুরি তুমি মনে করো গুছাই ফেলতে পারতেছো তোমার প্রিপারেশনটা। শুধু এ প্লাস না, তুমি হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা ইনশাল্লাহ 90+ মার্ক পাবে। এখন থেকে টার্গেট করো, এখনো যে সময় আছে, এই সময় সুন্দরভাবে একদম গুছানো স্ট্রং একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যেতে পারবা। আমি তোমাদেরকে গুছাই দিব, কথা দিচ্ছি, কোনো প্রবলেম নাই। ওকে, এবার দেখো যে কোশ্চেনটা আমরা দেখব, খুবই সহজ একটা কোশ্চেন। 10 মাসের বেতন প্রদত্ত হয়েছে 60,000 টাকা, বকেয়া বেতনের পরিমাণ নির্ণয় করতে বলছে। এখানে এই 60,000 টাকা কত মাসের বেতন? 10 মাসের বেতন। তাহলে এক মাসের কত আসে? 6,000। এখন আমার বলো, সবাই বলো যে এক বছরে কয় মাস? এটা কি বলা লাগবে? এক বছরে কয় মাস? 12 মাস। এখন দেখো বলার একটা রিজন আছে, অনেক স্টুডেন্ট এটাই পারে না যে এক বছরে কত মাস। ঠিক আছে, তার মানে এক বছরে 12 মাস। এখন আমি বেতন পাচ্ছি কি 10 মাসে, তাহলে 2 মাসের বকেয়া আছে। এক মাসের আমরা বের করছি 6,000 টাকা, তার মানে 2 মাসের কত হবে? 2 মাসের হবে 12,000 টাকা। এই যে 12,000 টাকা, এই 12,000 টাকা হচ্ছে তোমার বকেয়া বেতন। এই 12,000 টাকাই কি তোমার বকেয়া বেতন, ঠিক আছে? তার মানে এই যে 12,000 টাকা আমরা বের করলাম, এই 12,000 টাকাই কি তোমার বকেয়া বেতন। ইজ ইট ক্লিয়ার ভাই বোনেরা? বলেন বুঝতে পারছি কিনা? ভাই ফ্রি দিছে না, কমার্সের স্টুডেন্ট বুঝো লাভ, করতে থাকো। আর তোমাদের জন্য তো আমি তো বলতেছি যে 15 তারিখ থেকে পেড ব্যাচে ভর্তি শুরু হবে, বাট তুমি এখন প্রি বুকিং দিয়ে রাখতে পারো। তবে ফ্রি ক্লাস যতদিন চলবে করতে থাকো, সমস্যা নাই। ফ্রি ক্লাস থেকে তো অনেক কিছু শেখার আছে। ওকে, ফেরদৌসি বলছো জি ভাইয়া ক্লিয়ার। সারমান চৌধুরী, প্রান্তিক দাস, সীমান্ত রয়, স্বচ্ছ, ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলবে, আমাদের ওভারঅল একটা ফ্রি ক্লাসের রুটিন দিয়ে দেওয়া হবে, কোনো প্রবলেম নাই। তোমরা জাস্ট হচ্ছে ক্লাস করতে থাকো, সব কিছু আস্তে আস্তে জানতে পারবা, বুঝতে পারবা। ঠিক আছে, সব কিছু তোমাদেরকে জানাবো, জানবে, বুঝবে। তোমাদের জন্য আমরা আছি ইনশাল্লাহ, একদম তোমার প্রিপারেশনটা গুছিয়ে দিয়ে এইচএসসিতে টার্গেট A+ নিশ্চিত করে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার দায়িত্ব কাদের? আমাদের। ওকে, আমরা এখানে যারা ক্লাস নেব প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং সবাই জানে যে কিভাবে চান্স পেতে হয়, কিভাবে ধরো বোর্ড পরীক্ষায় A+ কনফার্ম করতে হবে, এই বিষয়গুলো আমরা খুব ভালো করেই জানি। ঠিক সেইভাবেই তোমাকে আমি প্রিপেয়ার করব। ভাই আরেকবার একটু বুঝাই দেন। ওকে, এটা 2025 সালের জন্য। হ্যাঁ, এখানে দেখো বেতন প্রদত্ত হয়েছে 60,000 টাকা, কত মাসে? 10 মাসের। তার মানে 2 মাসের বেতন কি এখানে বকেয়া। তাহলে এই 60,000কে আমরা 10 দ্বারা ভাগ করি, ভাগ করলে আমার এক মাসের বেতন বের হয়েছে কত? 6,000। এক মাসের কত বের হয়েছে? 6,000। এক মাসের কত বের হয়েছে? 6,000। বুঝতে পারছো? তার মানে 2 মাসের কত হবে? 12,000। 2 মাসের কত হবে? 12,000। তো 2 মাসের বেতন কি আছে? বকেয়া আছে। আমরা বকেয়া বেতনটা বের করলাম। এখন দেখো তুমি শিখতে পারো শুধু বকেয়া। এখন বকেয়ার আরেকটা নাম কি বলতো? অনাদায়ী। এই যে বিকল্প নাম মাস্ট জানা লাগবে, অনাদায়ী বেতন। এটার আরেকটা নাম কি? অপরিশোধিত বেতন। দেখো এই যে বিকল্প নাম, এই বিকল্প নাম জানলেই তুমি দেখবে হিসাব বিজ্ঞানে তুমি বস। তার মানে দেখো বকেয়া বেতন, অনাদায়ী বেতন, অপরিশোধিত বেতন। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? সবাই বুঝতে পারছি? সোনামণিরা বলেন বুঝতে পারছেন? ও, আমাদের অ্যাডমিশনের শিক্ষার্থী এখানে আসো না, ক্লাস করতেছো, করো ভালো লাগলে তোমার ছোট ভাই বোনদের সাথে। সাবরিন সুলতানা এবার বুঝতে পারছো কিনা বলো? এখন দেখো, এখন তোমাদেরকে যেটা শেখাবো, সো মুন্না বলছো ভাই এটা ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।
এখন দেখো, এখন তোমাদেরকে আমি মুনাফার হার শেখাবো। কি শেখাবো? মুনাফার হার। ওকে, সো মুনাফার হারটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। প্রিভিয়াস এর মুনাফার হার থেকে কিন্তু অনেক কোশ্চেন আসছে। ওকে, জামি যারা সবাই রেসপন্স করতেছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো দেখো মুনাফার হার শেখার জন্য একটা সিকোয়েন্স তোমাদেরকে দিয়ে দিচ্ছি, মনে রাখবা। এই সিকোয়েন্সটা একটু মনে রাখবা সবাই। সেটা হচ্ছে এই যে 16.67, 16.67%, তারপরে মনে করো 20%, তারপরে মনে করো 25%, তারপরে মনে করো 33.33%, তারপরে মনে করো 50%, তারপর মনে করো 100%। এই সিকোয়েন্সটা মনে রাখবা, সুন্দর করে মনে রাখবা। এখন দেখো এখানে মনে রাখবা যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি। কিসের উপর? ক্রয় মূল্যের উপর। মনোযোগ দাও, আমি হচ্ছে মুনাফার হারটা তোমাদের একদম পুরোপুরি ক্লিয়ার করব। ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি, ক্রয় মূল্যের উপর মুনাফার হার অলওয়েজ বেশি, মনে রাখবা। আর বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কি বলো তো? বিক্রয় মূল্যের উপর মুনাফার হার অলওয়েজ কম। বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কি? অলওয়েজ কম। এটা একটু মনে রাখবা। এই দুইটা পয়েন্ট সবাই নোট করি। ক্রয় মূল্যের উপর মুনাফার হার সব সময় বেশি থাকে এবং বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম থাকে। এই দুইটা পয়েন্ট সবাই একটু লেখো, কারণ এটা ক্লিয়ার করলে তোমার মুনাফার হার একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, পুরোপুরি। ঠিক আছে, তার মানে ক্রয় মূল্যের উপর মুনাফার হার অলওয়েজ বেশি, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম। এবার এই সিকোয়েন্সটা তুমি মুখস্থ করে ফেলবা, এই সিকোয়েন্সটা তুমি মুখস্থ করে ফেলবা। এছাড়া আমি তোমাদেরকে টিক্সও দেখা দিব যে কিভাবে এটা বের করে অ্যাকচুয়ালি। তো দেখো, আমি যদি তোমাকে বলি যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 16.67% হলে ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট? 20%। কারণ কি? ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি। সেইভাবে যদি বিক্রয় মূল্যের উপর 20% হয়, ক্রয় মূল্যের উপর কত হবে? 25। কারণ কি? ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি থাকে। যদি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 25 হয়, ক্রয় মূল্যের উপর কত হবে? 33.33। যদি বিক্রয় মূল্যের উপর 33.33% হয়, ক্রয় মূল্যের উপর কত হবে? 50। কারণ ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি। যদি বিক্রয় মূল্যের উপর 50 হয়, ক্রয় মূল্যের উপর কত হবে? 100। কারণ ক্রয় মূল্যের উপর মুনাফার হার অলওয়েজ বেশি থাকে। এই সিকোয়েন্স মুখস্থ করতে পারলে মুনাফার হার তুমি 1 সেকেন্ডে বের করবে, 1 সেকেন্ড। ঠিক আছে, এবার চলে আসি উল্টা দিকে। এবার যদি আমরা বলি যে ক্রয় মূল্যের উপর যদি 100% হয়, বিক্রয় মূল্যের উপর কত? 50। কারণ বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম। এবার আমরা উল্টা দিকে আসতেছি। আবার ধরো ক্রয় মূল্যের উপর যদি 50 হয়, বিক্রয় মূল্যের উপর কত? 33.33। কারণ বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম। ক্রয় মূল্যের উপর যদি 33.33% হয়, বিক্রয় মূল্যের উপর কত? 25। কারণ বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম। যদি ক্রয় মূল্যের উপর 25 হয়, বিক্রয় মূল্যের উপর কত হবে? 20। কারণ বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম। বুঝতে পারছি? সিকোয়েন্সটা মনে রাখবা। আর এই দুইটা পয়েন্ট একটু নোট করে ফেলো যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার অলওয়েজ বেশি থাকে আর বিক্রয় মূল্যের উপর মুনাফার হার অলওয়েজ কম থাকে। ঠিক আছে, এই দুইটা পয়েন্ট একটু মুখস্থ করে ফেলো। দ্যাটস ইট। আফরিন বলছে আগে থেকেই পারি, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখানে বলছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি 20% হয়, তাহলে ক্রয় মূল্যের উপর কত? তাহলে ক্রয় মূল্যের উপর 25%। কত পার্সেন্ট? 25%। যারা যারা আনসার করতে পারছি, ক্লাব ফর এভরিওয়ান। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দেখো এই পয়েন্টটা মনে রাখতে পারলে তুমি 1 সেকেন্ডে বের করতে পারবা। এখন আসি ভাই, যদি এই সিকোয়েন্সের বাইরে থেকে আসে তাহলে কেন বের করব? একটু দেখা দিচ্ছি, মনে রাখবা, সবাই একটু নোট করে ফেলি। সেটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া থাকলে বিয়োগ প্রক্রিয়া। এই বিক্রয়ের প্রথমে বিয়োগ বি আছে, বিয়োগের প্রথমে কি আছে? বি আছে। এই বিয়োগ প্রক্রিয়া করবা। যেমন মনে করো এখানে মুনাফার হার আছে 20%, তার মানে উপরে 20, নিচে কি করবা? 100 থেকে -20 ইন্টু 100 বিয়োগ প্রক্রিয়া করবা। তার মানে 20 আর এখানে কত আছে? 80 ইন্টু 100। এখন দেখো 20 একে 20, 4 20 80, 4 25 100, এই যে বের হয়ে গেছে 25%। তার মানে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে কি প্রক্রিয়া? বিয়োগ প্রক্রিয়া। কতটা সহজ! তোমার বিক্রয় মূল্যের প্রথমে বি আছে, বিয়োগের প্রথমে কি আছে? বি আছে। একদম ইজিলি তুমি ক্যালকুলেশন করতে পারবা, তাই না? একদম ইজিলি ক্যালকুলেশন করতে পারবা। ওকে, এটা হচ্ছে তোমরা এভাবে বের করবা যে বিক্রয় মূল্যের উপর থাকলে বিয়োগ প্রক্রিয়া, উপরে হচ্ছে বিয়োগ প্রক্রিয়া, বিক্রয়ের প্রথমে বি আছে, বিয়োগের প্রথমে বি আছে। এখন ধরো আমরা আরেকটা কোশ্চেন সলভ করি, মনে করো এরকম ভাবে যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার, এবার মনে করো ক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া আছে 25। ধরো ক্রয় মূল্যের উপর মুনাফার হার, ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25। ঠিক আছে, এখন দেখো ক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি 25 হয়,
তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? এবার দেখো, যদি মুনাফার হার ক্রয় মূল্যের উপর দেওয়া থাকে তাহলে হবে যোগ প্রক্রিয়া, বিক্রয় মূল্যের উপর থাকলে বিয়োগ প্রক্রিয়া, ক্রয় মূল্য, মোট ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, এটার উপর যদি মুনাফার হার থাকে তাহলে হবে যোগ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? যোগ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? যোগ প্রক্রিয়া। এখন দেখো, ক্রয় মূল্যের উপর মুনাফার দেওয়া আছে, তার মানে উপরে 25, নিচে হবে 125, কারণ 100 সাথে 25 যোগ করলে 125 ইন্টু 100। এখন দেখো 25 একে 25, 5 25 125, 5 20 100, তার মানে এই যে 20%। ওকে, তার মানে আমরা দুইটাই বের করে ফেললাম। এই মেথডে তুমি পৃথিবীর যে কোনো মুনাফার হার ইজিলি সলভ করতে পারবা। ঠিক আছে? তো সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা আমাকে একটু বলো তো। ওকে, রিপিট করব, সমস্যা নাই। লামিয়া, রিপিট করব, ওয়েট। আমরা দুইটা শিখলাম মেথড। যদি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া থাকে তাহলে বিয়োগ প্রক্রিয়া, আর ক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া থাকলে যোগ প্রক্রিয়া। ঠিক আছে? তোফা জাহান নূরি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। অনেক লেট করে ফেলছো। যারা যারা বুঝতে পারছো থ্যাংক ইউ সো মাচ, বাট একটু ধৈর্য ধরো। তোমার যে বন্ধু, তোমার যে বোন, তোমার যে ভাই এখনো বুঝে নাই, তার জন্য আমরা আরেকবার রিপিট করব। ওকে, সুন্দর কোশ্চেন। বিক্রয় মূল্যের উপর মুনাফা হার দেওয়া থাকলে বিয়োগ প্রক্রিয়া। দেখো, তুমি মনে রাখার জন্য টিক্সটা দেখো। বিক্রয়ের প্রথমে কি আছে? বি আছে, এবং বিয়োগের প্রথমে কি আছে? বি আছে। বিয়োগের প্রথমে কি আছে? বি আছে। বিক্রয়ের প্রথমে বি আছে, বিয়োগের প্রথমে কি আছে? বি আছে। তার মানে এখানে আমাদের বিয়োগ প্রক্রিয়া করতে হবে। কোন প্রক্রিয়া? বিয়োগ প্রক্রিয়া। সব সময় বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, প্রান্তিক হার, মার্জিন বললেই বিয়োগ প্রক্রিয়া। তো দেখো এখানে কত পার্সেন্ট? 20%। তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? তার মানে উপরে 20, নিচে 100 থেকে 20 মাইনাস করলে হয় কত? 80। যেহেতু মুনাফার হার ক্যালকুলেশন করতে বলছে, আর মুনাফার হার ক্যালকুলেশন করতে বললেই তুমি 100 দ্বারা গুণ করবা। 100 দ্বারা গুণ করে দিছি, 20 একে 20, 4 20 80, 4 দ্বারা ভাগ করে 4 25 100। কত পার্সেন্ট? 25%। তার মানে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া থাকলে আমরা ইজিলি বের করতে পারবো ইনশাল্লাহ। এবার যদি থাকে যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার, মনে করো ক্রয় মূল্যের উপর মুনাফার হার আছে 25, তাহলে বিক্রয় মূল্যের উপর কত? বা ধরো মোট ব্যয়ের উপর মুনাফার হার দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার দেওয়া আছে, তাহলে তোমরা করবে যোগ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? যোগ প্রক্রিয়া। আগে ছিল হচ্ছে বিয়োগ প্রক্রিয়া, এবার ছিল যোগ প্রক্রিয়া। তো দেখ উপরে 25, নিচে হচ্ছে 125। এবার কারাগারি করো, 25 একে 25, 5 25 100, 5 দ্বারা ভাগ করলে 5 20 100। এখন এটা তুমি অ্যাপ্লাই করবা যখন ওই সিকোয়েন্সের বাইরে থেকে সংখ্যা চলে আসবে। আর একটু আগে যে সিকোয়েন্সটা লিখে দিছি, ওই সিকোয়েন্সটা একবার মুখস্থ করবা। ক্রয় মূল্যের উপর মুনাফার হার অলওয়েজ বেশি, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কম। তাহলে পৃথিবীর মনে করো এই যে মুনাফার হার যতভাবে আছে এই পর্যন্ত তোমার হিসাব বিজ্ঞানে সব তুমি 1 সেকেন্ডে বের করবে। 1 সেকেন্ড, জাস্ট 1 সেকেন্ডে তুমি আনসার করতে পারবা। আর যদি এই সিকোয়েন্সের বাইরে থেকে আসে তাহলে তুমি তো মেথড জানোই। বিক্রয় মূল্য থাকলে বিয়োগ প্রক্রিয়া, ক্রয় মূল্য থাকলে যোগ প্রক্রিয়া। দ্যাটস ইট, খেলা শেষ। ইজিলি তুমি হচ্ছে মুনাফার হার ক্যালকুলেশন করতে পারবা, এবং এটা তোমরা বস হয়ে যাবা। ভাইয়া এই নিয়মটা তো ঠিক আছে, হ্যাঁ এটা তো অবশ্যই ঠিক আছে, কিন্তু আগেরটা তো আরো ঠিক আছে। আগেরটা হচ্ছে 1 সেকেন্ড, মানে 30 সেকেন্ড, 30 সেকেন্ডে বের করার মনে করো ট্রিক্স এটা। ঠিক আছে? ওকে, যদি প্রয়োজন হয় একটা স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট না নিলে কিন্তু বুঝবা না। ওকে ওকে, আমরা চলে যাব আরেকটা কোশ্চেনে। এখন দেখো যে কোশ্চেনটা দেখবো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলো আমাদের সলভ করতে হবে অনেক বেশি বেশি। ঠিক আছে? তো দেখো, বিক্রয় ভ্যাট বা প্রাপ্তি বিক্রেতার জন্য কি? এবার আমরা জানবো যে ভ্যাট এটা মূলত কি। দেখো ভ্যাট, এই যে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাট মানে কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে হচ্ছে ভ্যাট। ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে হচ্ছে কি? ভ্যাট। লামিয়া বলছো থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারলাম। এই ভাই আমি আসছি কেন? বোঝানোর জন্য না। না বুঝে ক্লাস থেকে যাবে না কেউ। ঠিক আছে? সবাই ক্লাস থেকে বুঝে ইনশাল্লাহ তারপর যাবে। আফরিন মিম, শোনো, আগেরটা দিয়ে তো মনে করো ম্যাথ সলভ করা যাবে, এবং আশা করি তোমাদের প্রথমে যে সিকোয়েন্সটা লিখে দিলাম না, ওই সিকোয়েন্স থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। এবং প্রিভিয়াস ওই সিকোয়েন্স থেকে আসছে, তুমি 1 সেকেন্ডে অ্যাপ্লাই করে ম্যাথ বের করে ফেলবা। আমি বলছি কি ওই সিকোয়েন্সের বাইরে থেকে কোশ্চেন আসলে
তখন হচ্ছে যে যোগ প্রক্রিয়া বিয়োগ প্রক্রিয়া এটা অ্যাপ্লাই করবা, কোনো রিস্ক নাই, আমরা কোনো রিস্ক নেব না। আমরা শর্টকাট ট্রিক্সও শিখবো, সাথে কি করব, বাস্তব অ্যাপ্লিকেশনও শিখবো, দুইটা শিখবো। কে আমাদের আটকাবে? কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? আরফাশা মানে হচ্ছে তোমাদের কেউ আটকাতে পারবে না। আর জাস্ট হচ্ছে আজকে থেকে শুরু অ্যাকাউন্টিং এর জার্নি, মানে অ্যাকাউন্টিংটা তোমার সবচেয়ে ফেভারিট হবে। শুধু আইসিসি না, নট অনলি আইসিসি বাট অলসো অ্যাডমিশন। অ্যাডমিশন ইনশাল্লাহ তুমি আইসিসিতে বেসিক ক্লিয়ার করলে দেখবে ফুল মার্ক ইনশোর করতে পারবা। এবং আমি সবচেয়ে সহজ ভাষায় অ্যাকাউন্টিং শিখাই। তুমি যদি জাস্ট রেগুলার ক্লাস করো দেখবে অ্যাকাউন্টিংয়ে তোমার অনেক যদি ল্যাকিংস থাকে এটা কেটে যাবে এবং তোমার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? এই জন্য সাহস রাখতে হবে, ক্লাস করতে হবে রেগুলারলি, সাথে সাথে যেগুলো বলবো সেগুলো মানতে হবে, তাহলেই ভাই হবে, আর কিছু লাগবে না। ওকে, এবার আমরা চলে আসি। ভ্যাট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তার মানে ভ্যালু মানে কি মূল্য, এটার বাংলা হচ্ছে মূল্য সংযোজন কর, এটার বাংলা হচ্ছে মূল্য সংযোজন কর। এটা কি বলতো? মূল্য সংযোজন কর। এখন দেখো এই ভ্যাটটা মনে রাখবা, এই ভ্যাটটা হচ্ছে বিক্রেতার জন্য মূলত দায়। কেন দায়? ওয়েট করো, জাস্ট বুঝাচ্ছি। এটা বিক্রেতার জন্য দায়, এটা ক্রেতার জন্য, ক্রেতার জন্য এটা হচ্ছে ব্যয়। এটা কি? ব্যয়। সর্বশেষ মনে রাখবা ভ্যাট সরকারের জন্য, এই সরকারের জন্য আবার হচ্ছে আয়। এখন এই তিনটা পয়েন্ট আমরা হচ্ছে কি করব, তিনটা পয়েন্ট তোমাদেরকে ক্লিয়ার করব। ভাইয়া কোন অধ্যায় এটা? আলামিন, এটা হচ্ছে আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী, ঠিক আছে? ওকে, এই হ্যাপি আর কামরুন দুজনে মারামারি না করি। ওকে, এবার দেখো ভ্যাটটা বিক্রেতার জন্য কেন দায়? কারণ হচ্ছে ভ্যাট কে গ্রহণ করে? ভ্যাট মূলত বিক্রেতা গ্রহণ করে কার কাছ থেকে? ক্রেতার নিকট থেকে। এখন দেখো ভাই, ভ্যাট বিক্রেতা কি করলো? ক্রেতার নিকট থেকে গ্রহণ করলো, বাট এটার সুফল কি বিক্রেতা ভোগ করতে পারবে? বলো, ভোগ করতে পারবে? কখনোই পারবে না, কখনোই পারবে না। তার মানে এই বিক্রেতা সে কি করলো? ক্রেতার কাছ থেকে ভ্যাট গ্রহণ করলো, এখন তাকে কি করতে হবে? সরকারকে ভ্যাট দিয়ে দিতে হবে। তার মানে বিক্রেতা কি দায়বদ্ধ না সরকারের কাছে? সরকারের কাছে কি দায়বদ্ধ না? তাকে অবশ্যই তাকে কি করতে হবে? ভ্যাটের টাকা পরিশোধ করে দিতে হবে সরকারের নিকট। এই জন্য বিক্রেতার নিকট হচ্ছে দায় ভ্যাটটা। এবং ক্রেতার জন্য দেখো ভাইয়া, ক্রেতা একটা প্রোডাক্ট কিনতে 100 টাকা দিয়ে, এখন ভ্যাট সহ সে 110 টাকাতে কিনতেছে। এই যে 10 টাকা অতিরিক্ত দিচ্ছে, এটা তার জন্য কি ব্যয় না? তুমি ধরো যদি একটা লোশন কিনতে যাও, হ্যাঁ, তাহলে ধরো 500 টাকার লোশন তুমি 550 টাকাতে কিনছো, এই যে 50 টাকা ব্যাট দিচ্ছ, ফোনে কথা বলছো সেখানে ব্যাট দিচ্ছ, এটা আলটিমেটলি তোমার জন্য, মানে কনজিউমারের জন্য, ব্যবহারকারীদের জন্য, ভোক্তাদের জন্য ব্যয় না? এই জন্য এটা ক্রেতার জন্য ব্যয়। দেখো আলটিমেটলি গভর্নমেন্ট, সরকার, এই সরকার কি করতেছে? এই যে তোমার আমার মতো পাবলিকের টাকা তারা কি করতেছে? গ্রহণ করতেছে, নিচ্ছে অতিরিক্তভাবে। এটা কি তার জন্য আয়। বুঝতে পারছো? তার মানে ভ্যাট হচ্ছে বিক্রেতার জন্য দায়, ক্রেতার জন্য ব্যয়, এবং সরকারের নিকট আয়, ঠিক আছে? এবং সরকারের নিকট কি? আয়। ক্লিয়ার? জানি যারা, আমরা জাস্ট এখন শুরু করছি জার্নিটা, ইনশাল্লাহ এতেই তুমি বস হবে, সমস্যা নাই। ক্লাস করো রেগুলারলি, তাহলে হবে। আফরা, আমরা তো প্রায় অলরেডি মোটামুটি অর্ধেক ক্লাস শেষ করে ফেলছি। জাস্ট একটু মোটামুটি সাউন্ড তোমার ফোনেরটা ভলিউম বাড়াই দাও আপাতত, আজকে আর আমরা ডিস্টার্ব না করি তাদেরকে। ঠিক আছে, আমরা ডিস্টার্ব না করি তাদেরকে, আমরা আপাতত আজকে পড়ি। হ্যাঁ, আফিয়া বলছো বুঝছি ভাইয়া, বাকি যারা আছে তারাও রেসপন্স করতে হবে। একটা স্ক্রিনশট নিতে পারো, সস নিতে পারো, ঠিক আছে? ক্ষুধা লাগলে সস নিয়ে খেতে পারো, সস নিতে পারো। আগে ওকে, জি ভাইয়া, জি ভাইয়া, তোমাদের অনুরোধে আমি এমসিকিউ সলভ করাচ্ছি, ঠিক আছে? এবং এখানে বেসিকও ক্লিয়ার করে দিচ্ছি, তা নাহলে বেসিকটা আরো ভালো করে ক্লিয়ার করে তারপর এমসিকিউতে আসতাম। ওকে, সো নাও আমরা হচ্ছে সলভ করবো একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে বলছে যে কোন বিবরণীটি একটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের আর্থিক অবস্থা বর্ণনা দেয়?
সিম্পল একটা বিষয়। আমরা আর্থিক অবস্থা জানতে পারি কই থেকে বলো তো? এই বলো কই থেকে? আমরা জানতে পারি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী থেকে। তার মানে একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণীতে কি কি থাকে? যে সম্পদ, দায়, মূলধন অথবা মালিকানা সত্ত্ব, এই তিনটা বিষয়, এই তিনটা বিষয় আমরা জানতে পারি। তার মানে এই যে দেখো, এই তিনটার মাধ্যমে আমরা আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে জানতে পারি যে একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন, একটা প্রতিষ্ঠানের ওভারঅল ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা কেমন, এবং এই আর্থিক অবস্থার বিবরণী থেকে আমরা মূলত কি করতে পারি বলতো? ব্যবসার যে তৃতীয় পক্ষ, বিনিয়োগকারী বা সরবরাহকারী, তাদেরকে একটা তথ্য সরবরাহ করতে পারি, তাদেরকে একটা তথ্য সরবরাহ করতে পারি এই আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে। আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে পারলে তুমি বুঝতে পারবা যে প্রতিষ্ঠানের আলটিমেটলি হিসাবকাল শেষে বা বছর শেষে কতটুকু সম্পদ আছে, কতটুকু দায় আছে, এই জিনিসটা তুমি আইডেন্টিফাই করতে পারবা। আর এটা আইডেন্টিফাই করতে পারলে ইজিলি তুমি কি করতে পারো? একটা তথ্য সরবরাহ করতে পারবা। আর যদি প্রশ্ন আসে এই তথ্য সরবরাহ করা হয় কাকে, তাহলে হবে সরবরাহকারী বা পাওনাদার অথবা বিনিয়োগকারীকে। সরবরাহকারী, পাওনাদার অথবা বিনিয়োগকারীকে। এই যে দেখো, আমরা খুঁটিনাটি সব শিখতেছি। আর একটা ইন্টারেস্টিং বিষয় শিখাই তোমাদের, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এটা থেকে প্রিভিয়াস এর কোশ্চেন আসছে, এখন বই খোলো তুমি দেখবা এই সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটার মধ্যে সম্পর্ক প্রকাশ করে যদি কোশ্চেন আসে, সম্পর্ক প্রকাশ করে হিসাব সমীকরণ, মনে রাখবা সম্পর্ক প্রকাশ করে হিসাব সমীকরণ। এই যে আমি ভেঙে ভেঙে শিখাচ্ছি তোমাদের জন্য। আর এই তিনটা প্রদর্শন করা হয় বা লিপিবদ্ধ করা হয়, মানে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব হবে আর্থিক অবস্থার বিবরণী। কি হবে? আর্থিক অবস্থার বিবরণী। ঠিক আছে, আমি বিস্তারিত পড়াচ্ছি এই জন্য যাতে তোমার কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায়। এই যে দেখো, এ ইকুয়াল এল প্লাস ওই, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটার মধ্যে সম্পর্ক বোঝায় হিসাব সমীকরণ। আর সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব প্রদর্শন করা হয় বা লিপিবদ্ধ করা হয় আর্থিক অবস্থার বিবরণীতে। কতগুলো ইনফরমেশন প্রোভাইড করতেছি, একটা এমসিকিউ সলভ করাচ্ছে, এখানে তোমার 5 থেকে 7টা এমসিকিউ তুমি সলভ করতে পারবা। ঠিক আছে, এই তিনটার মাধ্যমে আমরা জানতে পারি প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এবং তথ্য সরবরাহ করতে পারি ব্যবসার তৃতীয় পক্ষকে। তারপর দেখো, আরেকটা বিষয় আমরা ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে এই যে এখানে উদ্ধৃত পত্র দেওয়া আছে, এটার বিকল্প নাম, উদ্ধৃত পত্রের আরেকটা নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এটার আরেকটা নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। ঠিক আছে, মনে রাখবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, উদ্ধৃত পত্র, বৈশ্বিক বিবরণী, এইগুলা। ঠিক আছে, সবাই বুঝতে পারছো তো? লামিয়া বুঝতে পারছি? 6 ঘ, তাহলে আমাদের প্রতিষ্ঠান আর্থিক অবস্থার বর্ণনা দেয় উদ্ধৃত পত্র, আর্থিক অবস্থার বিবরণী, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অথবা কি বলতে পারি, অথবা হচ্ছে একটা প্রতিষ্ঠানের কি স্থিতিপত্র, বৈশ্বিক বিবরণী। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা আরেকটা কোশ্চেন দেখব। এই যে দেখো, সুন্দর একটা প্রশ্ন, এখানে বলছে নিট আয় কত টাকা। কি বলছে? নিট আয় কত টাকা। এবার আমরা রাকিনের কি করব, 2015 সালে নিট আয় জানবো, প্রতিষ্ঠানের নিট আয়। এবার দেখো, এখানে একটা প্রতিষ্ঠানের মোট আয় দেওয়া আছে কত টাকা, মোট আয়, এই মোট আয় দেওয়া আছে 50,000 টাকা। কত টাকা? 50,000 টাকা। এখান থেকে আমরা প্রশাসনিক খরচ, দেখো প্রশাসনিক খরচ এটা একটা পরিচালন ব্যয়, তার মানে প্রশাসনিক খরচ আছে কত? 15,000। এই ব্যয়টা আমাদের বাদ দেওয়া লাগবে, দিলাম বাদ। তারপর দেখো বিক্রয় খরচ, এটাও একটা পরিচালন ব্যয়, এটাও 5,000, এটাও বাদ দিলাম। তারপরে সুদ আয়, আয়টা কি হবে? যোগ হবে। কত টাকা? 2,000 টাকা। তাহলে দেখো 50 থেকে আমরা 5 বাদ দিলে হয় 45, 44, 43,500, এখান থেকে 2,000 যোগ করে দিব আমরা। ওকে, তার মানে এখানে ছিল 15, 50 থেকে 15 গেলে থাকে হচ্ছে 35, সরি ভুল হয়েছে, আর 5 বাদ দিলে 30, 30 আর 2 কত? 32। ওকে, তাহলে আমাদের নিট মুনাফা হচ্ছে 32,000 টাকা। নিট মুনাফা, নিট আয়, নিট প্রফিট, নিট মুনাফা, নিট আয়, নিট প্রফিট হচ্ছে কত টাকা? 32,000 টাকা। বুঝতে পারছি? 32,000 টাকা। কোনটা বলছো সুমাইয়া রহমান? কোনটা বলছো? আমাকে আবার একটু ক্লিয়ার করো, আবার একটু বলো, আরেকবার একটু বলো, তাহলেই হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। তোমাদেরকে আরেকটা ঘোষণা দেই, আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায় কিন্তু আবার ক্লাস আছে।
আগামীকাল সবাই উপস্থিত হয়ে যাবা। আজকে আমি আরও কিছু পড়াবো, প্রবলেম নাই, এবং তোমাদের সাথে একটু কথা বলবো যে তোমাদের কোথায় ল্যাকিংস আছে। আগামীকাল সন্ধ্যা 7টায় আমাদের আরেকটা হিসাব বিজ্ঞান ক্লাস, সন্ধ্যা 7টায়, ঠিক আছে? হিসাব বিজ্ঞান ক্লাস নিজে ক্লাস করবা, অবশ্যই তোমার বন্ধুদেরকে জানাবে, ঠিক আছে? আগামীকাল সবাই হচ্ছে জয়েন করে ফেলবা। চার নঙে আমরা চলে আসি 7 নঙে। আরমান, আমরা চলে আসি 7 নঙে, সাথে সাথে রেসপন্স করবা, ঠিক আছে? এবং এই কোশ্চেনটা আমাকে ইনবক্সে দিও, ওটা আমি সলভ করে দিব না, এখন তো যাওয়া পসিবল না, ঠিক আছে? সাথে সাথে বলবা। তারেক, এখানে হচ্ছে যে সূত্রটা অ্যাপ্লাই করবা সেটা হচ্ছে নিটাই বের করতে বলছে, মোট মুনাফা থেকে নিট মুনাফা। তার মানে এখানে পরিচালন খরচ বা পরিচালন আয় থাকলে যোগ হবে, পরিচালন ব্যয়গুলো বাদ দিবা, অপরিচালন আয় অপরিচালন ব্যয়, ঠিক আছে? সো এই কোশ্চেনগুলোতে আলাদাভাবে তোমার ব্যয় আয়গুলো ভাগ করা লাগবে না, কারণ এটা এমসিকিউ। কি করবা? সরাসরি আয় থেকে মানে মোট মুনাফা থেকে ব্যয়গুলো বাদ দিয়ে দিবা, দ্যাটস ইট, খেলা শেষ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কালকে ক্লাস আমি নিব, কোনো প্রবলেম নাই, কালকেরটা আমি নিব। ওকে ওকে, এবার দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই কোশ্চেনটা যে যে আনসার করতে পারবা তার জন্য একটা পুরস্কার আছে স্পেশাল, সেটা কি জানো? এবং এটা তোমার অবশ্যই আনসার করা উচিত। কেন বলো তো? কারণ শুরুতেই একদম খুঁটিনাটি আর্থিক বিবরণী যা ছিল সব ক্লিয়ার করে দিছি। সো এবার তোমার পালা, দেখি তুমি পারো কিনা। সো আমি তোমাকে টেস্ট করছি, সো সবাই ট্রাই করো তো, দেখি পারি কিনা, তারপর আমি ক্লিয়ার করবো এটা। সবাই একটু ট্রাই করো। ভাই আমি এখন পাইছি যে ক্লাস মাত্র, তাহলে তুমি লেট করে ফেলছো, এই জন্য হয়তো এখন পাইছো। ওকে, অনেকে লিখতেছে 4 গ হবে, গুড। অনেকে লিখতেছে 4 বি হবে, গুড। বাট আমি ব্যাখ্যা করে দিব, দেখো কারটা কারটা হয়, ওয়েট অ্যান্ড সি। ওকে, দেখো এবার হচ্ছে আমাদের জানা লাগবে আর্থিক বিবরণীর অংশ 9 কোনটা। হ্যাঁ, এখন আর্থিক বিবরণীর অংশ 9 আমরা প্রত্যেকেই এই যে 9 এই অংশটা ভালো করে খেয়াল করব। তোমরা এই অংশগুলো খুব ভালো করে খেয়াল করবা, কোনটি আর্থিক বিবরণীর অংশ 9, 9টা খুব ভালো করে খেয়াল করবা। পরীক্ষার হলে এই 9টা চোখের সামনে ভাসে না, ঠিক আছে? চোখের সামনে আসে না, এই জন্য ভুল করে ফেলে আমরা। তো দেখো আমরা শিখছিলাম আর্থিক বিবরণীর অংশ 5টা। কি ছিল? আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণী। তাহলে আর্থিক অবস্থার বিবরণী একটা অংশ, নগদ প্রবাহ বিবরণী একটা অংশ। এই যে দেখো কমপ্রিহেনসিভ, এই কমপ্রিহেনসিভ মানে হচ্ছে বিশদ, এই কমপ্রিহেনসিভ মানে হচ্ছে বিশদ, বিশদ আয় বিবরণী। তার মানে বিশদ আয় বিবরণী এটাও তো একটা অংশ ছিল। এই অংশ ছিল না? ছিল না? 5টা অংশ কি কি ছিল বলতো? 5টা অংশ ছিল হচ্ছে আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, আর আরেকটা ছিল কি আর্থিক অবস্থার বিবরণীতে প্রয়োজনীয় নোট বা টিকা। এই 5টা ছিল। তো কোশ্চেনটা বলছে কোনটা আর্থিক বিবরণীর অংশ 9, তাহলে 9 কোনটা? এখানে এটা অংশ, এটা অংশ, এটা অংশ। অংশ না হয়েছে মূল্য সংযোজন বিবরণীটা, এবং এটা আরেকটু আগে ক্লিয়ার করছি, এটা মানে হচ্ছে ভ্যাট। এটা কি বলতো? ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট। তো ভ্যাট কি আর্থিক বিবরণীর কোনো অংশ ছিল? ছিল না। শুরুতে আমরা ক্লিয়ার করলাম যে আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টি। অংশ কয়টি? অংশ হচ্ছে 5টি। আর আর্থিক বিবরণী কয়টি? আর্থিক বিবরণী হচ্ছে 4টি। এই দুটো পার্ট আমরা ক্লিয়ার করছি, ঠিক আছে? আর্থিক বিবরণী হচ্ছে অংশ হচ্ছে 5টি আর আর্থিক বিবরণী হচ্ছে 4টি। অংশ হচ্ছে 5টি আর বিবরণী হচ্ছে 4টি। আবার অংশ হচ্ছে 5টি আর বিবরণী হচ্ছে 4টি, ঠিক আছে? সবাই ক্লিয়ার? কি আরমান ভুলেছেনি? ভাই ভুল যদি হয় কোনো প্রবলেম নাই, যেই জিনিসটা ভুল করবা এটার জীবনে কোনোদিন ভুল হবে না, ঠিক আছে? এই জন্য কনফিডেন্স রাখবা। তোমার বলছে ভাই আমারটা হয়েছে এখন গিফট দেন, সো গিফট হিসাবে তোমার জন্য চকলেট আছে, সেই চকলেটগুলো প্রোভাইড করে দিব, ঠিক আছে? ডিজিটাল চকলেট, ওকে, পৌঁছে যাবে তোমার ঘরে, ঠিক আছে? আর যদি ঢাকায় চলে আসো তাহলে তো অবভিয়াসলি একদম ভাইয়ের কাছ থেকে নিতে পারবা। জামি অবশ্যই হবে, অবশ্যই। সো যদি এখন না করতে পারো পরে করে নিবা, ওকে? আমরা আরেকটা কোশ্চেন দেখি, একদম বাচ্চাদের একটা কোশ্চেন,
একদম বাচ্চা পোলাপানের একটা কোশ্চেন, সেই কোশ্চেনে দেখি কে কে আনসার করতে পারো, জাস্ট 1 সেকেন্ড আনসার করো, 1 সেকেন্ড। ভাই এটা তো খেলা শুরু মাত্র, এগুলো তো কোনো কোশ্চেনই না। আমরা এর থেকে হাজার গুণ হার্ড কোশ্চেন ওইগুলো 30 সেকেন্ডে বের করবো, 10 সেকেন্ডে বের করবো, সব টিক্স দিয়ে। ওকে, তোমা বলছো আমি ঢাকায় আছি, তাহলে তো ভালোই, আমাদের ক্যাম্পাসে চলে আসো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসো, তা না হলে এডুকেশন অফিসে চলে আসো। ওকে, এডুকেশন অফিসে চলে আসো, আদারওয়াইজ ক্যাম্পাসে চলে আসো, দেখা হবে। তো তাহলে এখন বাচ্চাদের মতো একটা কোশ্চেন এখানে, সেটা হচ্ছে যে বিক্রিত পণ্যের ব্যয় বেশি হলে কি হবে। আমার নাম জানা লাগবে না, আমি হচ্ছি আমার আইডিটাই দিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। দিস ইজ ইউর অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর, আইডিটাই দিয়ে দিচ্ছি, দেখে নাও। ওকে, মোহাম্মদ ওমর ফারুক, আমার আইডিটাই দিয়ে দিচ্ছি তোমাদের, অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর লিখে, সো এটা আমার আইডি। তো দেখো বাচ্চাদের প্রশ্ন আমরা সলভ করি। ভাই বিক্রয় মূল্য 1 নম্বর সূত্র, এই বিক্রয় মূল্য থেকে তুমি যদি কি বাদ দাও, বিক্রয় মূল্য থেকে যদি তুমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দাও, তাহলে কি পাবে? এই বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাবে বলো তো? বাদ দিলে তুমি পেয়ে যাবে মুনাফা। কি মুনাফা? মোট মুনাফা। সিম্পল কোশ্চেন। আর যদি বিক্রিত পণ্যের ব্যয় বেশি হতো তাহলে কি হতো? মোট ক্ষতি হতো। তো এখানে বলছে বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের ব্যয় বেশি হলে, তার মানে এই যে দেখো বিক্রয় মূল্য ধরে নাও সাপোজ 200 টাকা, বাট বিক্রিত পণ্যের ব্যয় হয়েছে 220 টাকা, তাহলে দেখো আলটিমেটলি আমার কি হবে? যে 20 টাকা এটা ক্ষতি হবে, লাভ না হয়ে কি হবে? ক্ষতি হবে। তার মানে বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের ব্যয় বেশি হলে কি হবে? ক্ষতি হবে। ঠিক আছে, বিক্রিত পণ্যের ব্যয় বেশি হলে ক্ষতি হবে, বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করবো ভাইয়া পুরা। সো সবার কেমন লাগলো ক্লাসটি অবভিয়াসলি জানাবে। আর তোমাদের জন্য যেটা গ্রেট নিউজ সেটা হচ্ছে তোমরা জানো যে আমাদের 15 তারিখ থেকে পেড ব্যাচের ক্লাস মানে ভর্তি শুরু হবে। তো যারা যারা হচ্ছে প্রি বুকিং দিয়ে রাখবা তাদের জন্য একটা ডিসকাউন্ট আছে। 1990 টাকার কোর্স, 1990 টাকার কোর্স তুমি হচ্ছে 1490 টাকায় কিনতে পারবা ডিসকাউন্টে। এবং আমাদের অফিসিয়াল নাম্বার এটা হচ্ছে 018, এটা দিয়ে রাখি 01810103012, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার এডুকেশনের, এখানে কল করতে পারো। ভাইয়া ইনশাল্লাহ সব ক্লাস করবো ইনশাল্লাহ, জামি যারা। হ্যাঁ, তো ফার্স্ট ক্লাস ছিল, আমরা যা শুরু করলাম মাত্র। ইনশাল্লাহ আমাদের জার্নি অনেক দূর, তোমাদেরকে নিয়ে আমরা অনেক দূর যাব, এইচএসসি পার করব, অ্যাডমিশন পার করব। তো যারা যারা ক্লাস করলা, নতুন ছিলা এবং পরে জয়েন করছো, তাদের জন্য একটু টাফ হতে পারে, বাট অ্যাকাউন্টিংটা ইনশাল্লাহ আমি পড়ালে মনে হয় না তোমার কাছে টাফ মনে হবে। ঠিক আছে, অনেক এনজয় করবা, অনেক ভালো লাগবে। আর তোমরা জাস্ট হচ্ছে টার্গেট করবা, রেগুলার ক্লাস করো ইনশাল্লাহ। শুধুমাত্র অ্যাকাউন্টিং হবে ব্যাপারটা এমন না, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট সব দিব আমরা, সব। এবং তোমাদের এই ক্লাসগুলো নেবেন বাংলাদেশের একদম সেরা টিচার যারা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কমপ্লিট করছে। এই অপরচুনিটিটা দেখো তোমার জন্য, এইচএসসি তুমি ভালো করতে পারবা, দেশের সেরা টিচারদের ক্লাস পাবে। আবার পাশাপাশি এরা কিন্তু তোমাকে এখন থেকে কিভাবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবা, কিভাবে তুমি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবা, এই বিষয়গুলো এখন থেকে কিছুটা হলে তোমাকে আইডিয়া প্রোভাইড করবে, এবং এটা অনেক বেশি তোমার জন্য কাজে লাগবে। ঠিক আছে, তো অনেকেই বলছো ভাই আমি পরে জয়েন করলাম, লোকান্ত দাস বলছো, যারা যারা পরে জয়েন করছো ডাজেন্ট ম্যাটার ভাইয়া পুরা। তোমরা আগামীকাল সন্ধ্যা 7টায় আমাদের ক্লাস আছে, সন্ধ্যা 7টায়, ঠিক আছে, হিসাব বিজ্ঞান ক্লাস, সন্ধ্যা 7টায় হিসাব বিজ্ঞান ক্লাস, সবাই জয়েন করবা। আশা করি কালকে আমরা আরও ইনশাল্লাহ বেশি বেশি প্র্যাকটিস করতে পারবো এবং বেস্টটা তোমাদেরকে দিতে পারবো। নিলয় ভাই যেখানে ভয় নাই সেখানে, এমডিআর বলছো, ইনশাল্লাহ শুরু। ঠিক আছে, ভয় নাই, কোনো প্রবলেম নাই। ওকে, আমাদের অলরেডি হচ্ছে মানে ব্যাটারিতে মানে প্রবলেম হয়েছে, ব্যাটারিতে একটু প্রবলেম হয়েছে, চার্জ চলে গেছে মেবি। ঠিক আছে, টেকনিক্যাল ইস্যু। যাই হোক, আমাদের ক্লাস শেষের পর্যায়ে এবং শেষ হয়ে গেছে। তো সবাই সুস্থ থাকি, ভালো থাকি, আল্লাহ হাফেজ। দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7টায়, এবং তুমি নিজে ক্লাস করবো, বন্ধুদেরকে ক্লাসে নিয়ে আসবা। ঠিক আছে, কিপটামি করলে চলবে না, মনে রাখতে হবে কমার্সের স্টুডেন্টের মানেই হচ্ছে আমরা লাভ বলতে ভালোবাসাকে বুঝি না, কাকে বুঝি? প্রফিট। এবং তোমাদের জন্য অপেক্ষা করতেছে দেশের সেরা বিদ্যাপীঠের সেরা ফ্যাকাল্টি, এফভিএস ডাইনামিক ফ্যাকাল্টি। ওকে ভাইয়া, পুরো ভালো থাকি, সুস্থ থাকি। পিডিএফ দিয়ে দিব।